ও, তাহলে তুমি ইসমাইল? হ্যাঁ স্যার। সাইদুলের কাছে শুনেছি তোমার সব কথা। আচ্ছা, তুমি বন্দুক চালাতে পারো? স্যার সেভাবে তো শিখিনি কখনো, তবে মুর্শিদাবাদে আমাদের বাড়ির কাছে মিলিটারি ক্যাম্প ছিল, সেখানে একটু একটু শেখা। এই টেররিস্টরা খুব ভয়ঙ্কর হয়, এদের চাল আগে থেকে বোঝা সম্ভব নয়। তাই যতই আমরা প্ল্যান করে এগোই না কেন, কিছুটা রিস্ক তো থেকেই যায়। তুমি অত ভেবো না তো দাদা, আমি ঠিক সব সামলে নেব। তোমার চেহারাখানা তো বেশ, তা এখানে পড়ে আছো কেন? স্যার অনেক জায়গায় অনেক চেষ্টা করে চলেছি, পড়াশোনা তেমন নেই বলে কোথাও সুবিধা হয়নি। তার উপর আম্মুর ভীষণ শরীর খারাপ, ভালো চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে, তাই এখানে এসেছিলাম। কিন্তু যার ভরসায় এলাম সেও লাথি মারলো। তারপর তো সাইদুল ভাইজান দয়া করে এনেছেন এখানে। আচ্ছা আচ্ছা, বুঝলাম সব। দেখো, এখানে যেভাবে আছো সেভাবে থাকতে চাইলে থাকা খাওয়া পাবে, কিন্তু ইনকাম কিছুই হবে না। ইনকাম করতে চাও তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, আপনি বলুন কি করতে হবে, আমি সব রকম কাজ পারি। মানুষ মারতে পারো? তাহলে ভালো থাকিস, সাবধানে থাকিস। অল দ্য বেস্ট। জয় হিন্দ। জয় হিন্দ। মোহিত চৌহান নামের ছেলেটি কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোয়ালিফিকেশন তেমন আহামরি নয়, সামান্য গ্র্যাজুয়েশন করে এই যুগে চাকরি মেলা কঠিন, এ কথা এতদিনে বুঝে গেছে মোহিত। কলকাতায় এক অনামী কলেজ থেকে পাশ করে নানান জায়গায় কাজ খুঁজে অবশেষে দিল্লি পাড়ি দেয় সে। কলকাতার মেসে থাকার সুবাদে এক সিনিয়রের সাথে তার আলাপ হয়েছিল। তিনি যথেষ্ট বুদ্ধিমান। পরে শুনেছিল সরকারি পরীক্ষা দিয়ে উনি পুলিশে যোগ দিয়েছেন। যোগাযোগ তেমন ছিল না, তবে কিছু বছর পর এক বন্ধু মারফত ওনার নাম্বারটা জোগাড় করেছিল মোহিত। উনি সুজয় মিত্র, বর্তমানে দিল্লি পুলিশের হেড কমান্ডার। এককালে ভালো পরিচয় ছিল, আর সুজয়দা ওকে খুব স্নেহ করতেন। এই ভেবে সুজয়দার সাথে ফোনে যোগাযোগ করে মোহিত। হ্যালো সুজয়দা, চিনতে পারছো? আমি মোহিত চৌহান। আরে সেই যে কলকাতার মেসবাড়িতে একসঙ্গে থাকতাম গো। হ্যাঁ রে মোহিত, চিনতে পেরেছি তোকে, গলা শুনেই বুঝতে পেরেছিলাম। তা এতদিন পর দাদাকে মনে পড়লো? না আসলে দাদা, তুমি তো আমার পরিস্থিতি জানোই আর কি। এখানে ওখানে ভালো কাজের আশায় ঘুরছি, তা টুকটাক কিছু পেলেও ভাগ্যের শিখে খুলছে না। কি করছিস এখন? আছিস কোথায়? দাদা এখন তো কলকাতাতেই থাকি, এখানে একটা প্রাইভেট অফিসে জব করছি। মানে বলছিলাম, মানে তোমার কাছে কোনো কাজের সন্ধান আছে? যদি একটু হেল্প করতে। তুমি তো অনেক বড় অফিসার, অনেকের সঙ্গে চেনা জানা আছে তোমার, তাই বলছিলাম আর কি। আরে অত আমতা আমতা করতে হবে না, তুই চলে আয় দিল্লিতে, এখানে কিছু একটা ব্যবস্থা করে দেবো তোর। দাদা তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ রে, বলছি তো, চলে আয়, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার এখানেই থাকবি কদিন, তারপর ভালো কিছু পেলে তখন শিফট করিস, কেমন? দাদা বাঁচালে তুমি আমায়, কি বলে যে ধন্যবাদ দেবো জানি না। তুমি সত্যি একই রকম আছো, একটুও বদলাওনি। আরে কি বলছিস তুই? দাদা হয়ে এইটুকু করবো না ছোট ভাইয়ের জন্য? একসাথে আমরা কত ভালো সময় কাটিয়েছি বলতো। শোন না, তুই সব গোছগাছ করে আমায় একটা ফোন করিস, আমি তোকে সবটা বুঝিয়ে বলে দেবো। এখন রাখলাম রে, একটা জরুরি মিটিং আছে, বুঝলি তো? আচ্ছা দাদা, আমি 1-2 দিনের মধ্যেই সব রেডি করে তোমাকে ফোন করব। তুমি ব্যস্ত মানুষ জানি, তবু তুমি বলেই সাহস করে ফোন করলাম। আরে ভাই বলে কথা, যখন খুশি ফোন করবি। কিন্তু কি বলতো, এখন একটা জরুরি বিষয় মিটিং রয়েছে, আমাকে এখনই যেতে হবে, বুঝলি? কিছু মনে করিস না, ফোন করিস, আমি বাকিটা দেখে রাখবো। আচ্ছা দাদা ঠিক আছে, রাখছি এখন তাহলে। হ্যাঁ, বাই। কিরে, ঠিকানাটা তো হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, তুই কোথায়? গাড়ি পাসনি?
হ্যাঁ দাদা, গাড়ি পেয়েছি, আসছি আর কিছুক্ষণের মধ্যেই। ও আচ্ছা আচ্ছা, 8টায় ট্রেন ছিল, 9:30 বেজে গেল, এখনও পৌঁছলি না, তাই ফোন করলাম। আচ্ছা, ধীরে সুস্থে আয়, আমি বাড়িতেই আছি। ঠিক আছে দাদা। এই তো চলে এসেছে মোহিত। আয় আয় আয়, ভিতরে আয়। মা, দেখো কে এসেছে। খুব ট্রাভেল দিলাম তোমায়, বলো কেমন আছো? আরে আমি বিন্দাস আছি, আর ট্রাভেলের আবার কি? হ্যাঁ, আমরা মা বেটায় এখানে থাকি, আজ থেকে তুইও থাকবি। এখনও তোর জন্য সেরকম কিছু জোগাড় করতে পারিনি রে, একটু সময় দে আমাকে। আসলে একটা কেস নিয়ে খুব ফেঁসে আছে, এইটা ঠিক হলেই তোর জন্য একটা পাকা ব্যবস্থা আমি করে দেব। ততদিন একটু শহরটা ঘুরে টুরে দেখ, সাথে এক্সারসাইজটাও জারি রাখিস কিন্তু। তোর যা হাইট আর ফিগার, পুলিশের যে কোনো ডিপার্টমেন্টে তো সিলেকশন হবে। থ্যাংক ইউ দাদা, আমার জন্য এতটা ভেবেছো তুমি। অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে, কিছু একটা জোগাড় করে দিলেই হবে আমার। ততদিন আমি যদি তোমার সঙ্গে সঙ্গে থাকি, অসুবিধা হবে কি? মানে কাজটা একটু বুঝে নিতাম আর কি। আরে না না, অসুবিধা কি? তবে কনফিডেন্সিয়াল ব্যাপার তো, একটু সতর্ক থাকতে হয়। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তোকে নেব, তবে কিছুটা কিন্তু আড়ালেই থাকতে হবে। আচ্ছা দাদা, যেমন তুমি বলবে। হ্যাঁ দাদা, আমায় ডেকেছিলে? হ্যাঁ রে, আয় বস। কদিন যা দৌড়োদৌড়ি যাচ্ছে, তোর সাথে ভালো করে কথাই হয়নি। তারপর কেমন লাগছে এখানে? হ্যাঁ ভালোই। আর এক্সারসাইজ প্র্যাকটিস সব করছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সকালে উঠেই মাঠে চলে যাচ্ছি, তুমি যেমন যেমন দেখিয়ে দিয়েছো করছি। বাহ, ভেরি গুড। আমি জানতাম তুই পারবি। বলছি দাদা, কিছু কাজের কথা হলো, মানে যদি কোনো কাজের সুযোগ পেতাম আর কি। দেখ ভাই, একটা খুব কনফিডেন্সিয়াল ব্যাপার নিয়ে ঘেঁটে আছি বলতে পারিস, আমাকে একটু সময় দে, ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাদা, কোনো অসুবিধে নেই। তবে দাদা একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল না। না মানে এখন রোজই রাতে তুমি দেখি ল্যাপটপ নিয়ে বসে থাকো স্টাডিতে, কিছু সমস্যা হয়েছে? আরে সমস্যা মানে সমস্যা, বিশাল কাণ্ড হচ্ছে দেশ জুড়ে। মানে একটু খুলে বলো। দেখ ভাই, এগুলো খুবই গোপনীয় ব্যাপার, সবটাই লুকিয়ে রাখা হচ্ছে এখন। একটা মিশন চালাতে হবে, তার প্রস্তুতি চলছে। আচ্ছা, তুই কি কোডিং জানিস? হ্যাঁ দাদা, কিছুটা জানি। আসলে কম্পিউটার বিষয়ে আমার ছোটোবেলা থেকেই খুব উৎসাহ ছিল। কিছুটা নিজের চেষ্টায়, কিছুটা ইউটিউব দেখে শিখেছি। তারপর একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতাম, সেখানে একজন সিনিয়র দাদা ছিল, কম্পিউটার অ্যানালিস্ট, তার কাছেও শিখেছি কিছুটা। বাহ, ওয়ান্ডারফুল। আসলে আমরা একটা ভাষা খবর পেয়েছি জঙ্গি হানার, কিন্তু সেটা কোথায় হবে, কবে হবে বা কারা করবে সেটা কিছুই জানি না। কিছু টেররিস্ট গ্রুপের ওপর সন্দেহ আছে, কিন্তু নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। সেই জন্য এইরকম অবস্থায় অফিসিয়াল কিছু স্টেপ নিতেও পারছি না। তো আমি একটা প্ল্যান করেছি যাতে এদের কর্মকলাপের কিছু হদিশ পাওয়া যায়। সেটা কি? মানে যদি বলতে চাও আমায় বিশ্বাস করে বলতে পারো। তোকে বলাই যায়। সেটা হলো ইমেল মারফত তথ্য খোঁজা। সেটা তো অনেক বড় প্রসেস, এই এত লক্ষ লক্ষ ইউজারের মধ্যে খুঁজবে কিভাবে? সেটাই তো করছিলাম এতদিন। সব ইমেল শর্টলিস্টেড করে কিছু বিপজ্জনক ইমেল ইউজারদের চিহ্নিত করেছি। এরপর কি করবে? কিন্তু ওদের ইমেলগুলো কোডিং ল্যাঙ্গুয়েজে লেখা, কিছুই উদ্ধার করতে পারছি না। আচ্ছা, আমি কি একবার চেষ্টা করে দেখব? তুই দেখবি? দেখ তাহলে। সকলের কাছে এখনই এক্সপোজ করতে চাইছে না, তাই মিশনটা গোপন রেখেছি। সেজন্য বড় কোনো সফটওয়্যার কোম্পানিকেও দেয়নি কোডিংটা আনলক করতে। ওরা হয়তো সহজেই করে দিত, তবে এখন না। দাও না একবার, আমি চেষ্টা করে দেখি। যদি না পারি তাহলে তুমি অন্য কাউকে বলো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তখন দেখ চেষ্টা করে। আর আমি এখন একটু বেরোবো, আসলে সমস্ত মেইন জায়গায় পুলিশি পাহারা বসাতে হবে, তাই একটু মিটিং রয়েছে আর কি। ঠিক আছে দাদা, তুমি যাও, আমি তোমার ল্যাপটপটা নিয়ে দেখছি কি করতে পারি। আচ্ছা দেখ চেষ্টা করে। কিরে, কটা বাজে খেয়াল আছে? রাত 10টা, তুই এখনো এখানেই বসে আছিস? আরে দাঁড়াও, চেঁচামেচি পরে করো।
দেখো প্রায় সলভ করে ফেলেছি কোডিংটা। মানে কি বলছিস তুই? আরে দেখোই না, কই দে দেখি। এই যে নাও, দেখছো প্রথমে সাধারণ কনভারসেশনের পরেই কিছু লাভিং ওয়ার্ডস, সেন্টেন্স নয় কিন্তু। হ্যাঁ, সেটা তো আমি আগেই খেয়াল করেছিলাম, নিচে আন্ডারলাইনও করে রেখেছি সেগুলোতে। হ্যাঁ, সেটা অনেকটাই হেল্প করেছে আমায়, কিন্তু এই লাভিং ওয়ার্ডসগুলোর মধ্যে কিছু কমন পেলে? মানে ধরো দিল, আমোরে, সুগার ক্যান্ডি। এগুলোর মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াও দাদা, আরও আছে। এই দেখো, ভেতরে ভেতরে কিছু সংখ্যা এলোমেলোভাবে লেখা, যেমন 451289, 914491, 71205 ইত্যাদি। আরে এইগুলোই তো আরো অদ্ভুত লাগছিল, তাই তো তোকে বললাম। আমি এটার একটা সমাধান পেয়েছি। সংখ্যাগুলো আসলে ইংলিশ অ্যালফাবেট যে ক্রমে যা আসে সেটার কোড। মানে ধরো এ হবে 1, বি হবে 2, এরকম। ও আচ্ছা, তার মানে 451289 মানে হলো দিল্লি, তাই তো? একদম। আর এইভাবেই প্রথম 3টে ওয়ার্ড বেরোচ্ছে, দিল্লি, ইন্ডিয়া গেট। হ্যাঁ, কি সর্বনাশ! মানে টেরোরিস্টরা ইন্ডিয়া গেট অ্যাটাক করার প্ল্যান করছে? সেই রকমই তো মনে হচ্ছে। আচ্ছা দাদা, এখন উপায়? আরে আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না 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 না, এইভাবে তো ভয় পেলে চলবে না। তুই একটা কাজ কর, বুঝলি, যতগুলো কোডিং বের করতে পেরেছে সেগুলো নোট করে নে, সাথে ডেটগুলো। আমি কালই একটা মিটিং ডাকছি আমার ডিপার্টমেন্টে, দেখি আমাদের চিফ কমান্ডার কি বলেন। আচ্ছা আচ্ছা, কি কথা হলো তারপর? দেখ, ব্যাপারটা খুবই সিরিয়াস আর গোপনীয়, তাই এখনই সবটা বলছি না তোকে। তবে তোর বুদ্ধি আর তৎপরতার খুব প্রশংসা করেছে সবাই। একটা মিশন শুরু করব আমরা, তোকে সেটাই অংশ নিতে হবে। রাজি? রাজি দাদা, কিন্তু আরে ছাপোষে চাকরির থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ। তুই দেশ আর দশের হয়ে কাজ করবি। মিশনটা সাকসেসফুল হলে তোর কত নামডাক হবে জানিস? সে না হয় বুঝলাম, কিন্তু আমি করতেটা কি হবে? কি করতে হবে সেটা ক্রমশ জানতে পারবি। তার আগে তোর একটা ট্রেনিং চলবে 1 মাস। ওই ইমেলের মধ্যে পাওয়া তথ্য অনুযায়ী আমাদের হাতে মাত্র 3 মাস সময় রয়েছে। এর মধ্যেই যা করার করতে হবে। মানে ঠিক বুঝলাম না। বাড়ি চল, তোকে সবটা বুঝিয়ে বলছি। শোন, যা কথা হলো স্যারদের সঙ্গে সেটাই তোকে খোলাখুলি বলছি। আমরা একটা সিক্রেট মিশন করতে চলেছি, সেই সমস্ত টেররিস্টদের বিরুদ্ধে যারা আমাদের দেশটাকে ছিন্ন ভিন্ন করতে চায়। এদের রুট অনেক ভিতরে। আসলে এরা আমাদের নষ্ট করে আমাদের পুরো দেশটার ওপর কবজা করতে চায়। এদের প্রথম লক্ষ্য হলো আমাদের ভয় দেখানো, আর সেই জন্যই নানা জায়গায় এরা আক্রমণের ছক কষছে। মূলত জনবহুল আর গুরুত্বপূর্ণ এলাকায় এরা আক্রমণ চালাবার পরিকল্পনা করছে। আমাদের যিনি ডিপার্টমেন্টের হেড আছেন উনি কাশ্মীর গেছিলেন, সেখান থেকেই কিছু তথ্য পেয়েছেন। কাশ্মীর ছাড়াও বিভিন্ন বর্ডার এরিয়াতে এদের লোক ছড়ানো আছে। মূলত পাকিস্তানের টেররিস্টরাই জড়িয়ে আছে এই সমস্ত কাণ্ডে। তাহলে কি হবে দাদা? সেটাই তো চিন্তার বিষয় রে। আমাদের পুরো ডিপার্টমেন্ট, এমনকি পুরো পুলিশ ফোর্সকে কাজে লাগাবার কথা চলছে। তবে আমাদের মধ্যেও কিছু অসাধু লোক আছে, সেটা নিঃসন্দেহ, যারা ওদের হয়ে কাজ করে। তাই আপাতত পুরো ব্যাপারটাই গোপনীয়ভাবে করা হবে। কিছু লোককে নিয়োগ করা হবে যারা একেবারে নতুন। তাদের দিয়ে আমরা গুপ্তচরের কাজ করিয়ে তথ্য জোগাড় করব। বাহ, বেশ ভালো প্ল্যান তো। কিন্তু তথ্য পাবে কিভাবে? ওই গুপ্তচরদের ওদের বাহিনীতে যোগাযোগ করতে হবে। তারপর ওদের সঙ্গে মিলে ওদের প্ল্যান আমাদের জানতে হবে, যাতে আমরা আগে থেকে সুরক্ষার ব্যবস্থা করতে পারি। কিন্তু কাজটা তো খুব রিস্কের। রিস্ক তো থাকবেই, কিন্তু দেশকে বাঁচাতে গেলে এইটুকু রিস্ক তো নিতেই হবে। আর সেরকমই লোক নিয়োগের প্রথম পছন্দের ক্যান্ডিডেট তুই। কি বলছো দাদা? আমি কি পারবো এসব? আলবাত পারবি, পারতে তোকে হবেই। তোর বুদ্ধি, শারীরিক দক্ষতা, সমস্ত কিছু এইসব কাজের জন্য পারফেক্ট। তুই শুধু এই রিস্কটা নিতে রাজি কিনা সেটা বল। ভেবে বলিস কিন্তু, মৃত্যু ভয়ে এখানে পদে পদে। সে মরতে আমি ভয় পাই না, আর দেশমাতার জন্য যদি প্রাণ দিতে হয় তাতেও আমি রাজি। পারলে শুধু আমার বুড়ো বাপ মাটাকে একটু দেখো। ধুর বোকা, এত সেন্টিমেন্টাল হচ্ছিস কেন? বি আ ব্রেভ ম্যান। আর তোর বাবা মায়ের জন্য আমি আছি, সরকার আছে, ওদের কোনো রকম কষ্ট হবে না। ব্যাস, তাহলেই আমি খুশি। আমার জন্য এককালে ওরা অনেক কষ্ট সহ্য করেছে।
নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছে। আসলে শেষ বয়সে ওদের কোনো কষ্ট হোক আমি চাই না। একটা চাকরির জন্য তো তাই হন্যে হয়ে ঘুরি। ওদের কোনো চিন্তা থাকবে না রে। ওনাদের ছেলে সরকারি চাকরি পাবে, সাথে সাথে ছেলের গর্বে ওদেরও বুক ভরে উঠবে। শুধু শর্ত একটাই, এখনই কাউকে কিছু জানাবি না। আচ্ছা বেশ, আমি ওদের জানিয়ে দেবো যে আমি একটা চাকরি পেয়ে গেছি, আপাতত তোমার সঙ্গেই আছি, আর ওদের মাসে মাসে মাইনের টাকা ডাকে পাঠাবো। সেটাই ভালো হবে। তবে কোথায় চাকরি পেলি, কি কাজ, সেসব কিন্তু কিছুই জানাবি না। না না, তুমি যখন বারণ করে দিয়েছো আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা বেশ, আমি তাহলে অফিসে জানিয়ে দিয়েছি তুই রাজি আছিস। কালই তোর জয়নিং, আর কাল থেকেই তো ট্রেনিং শুরু হবে। এখন আর একটা দিনও নষ্ট করা যাবে না। আচ্ছা দাদা, তাই হবে। তারপর কেমন চলছে সব? কোনো অসুবিধা হচ্ছে না তো? না দাদা, একদম ঠিক আছে, ভালোই প্র্যাকটিস চলছে। তবে একটা কথা ছিল। হ্যাঁ বল না, নির্দ্বিধায় বল। দাদা, আমি একটু কম্পিউটার বা টেকনোলজি বিষয়ে নলেজটা বাড়াতে চাই, যদি কোনো সুযোগ পাওয়া যেত আর কি। সত্যি সারাদিন এত দৌড়োদৌড়ি করেও তোর শেখার আগ্রহ থেকে কিন্তু আমি অবাক হলাম। তুই এক কাজ কর, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোতে চলে যাস প্র্যাকটিসের পর। আমি ওদের বলে রাখবো। থ্যাংক ইউ দাদা। তো ট্রেনিং ভালো মতোই হয়েছে বলে শুনলাম। জয়েনিং লেটার পেয়েছিস তো? হ্যাঁ দাদা, কিন্তু কোথায় জয়েনিং বা রিপোর্টিং সেসব তো কিছুই লেখা নেই। সেগুলো আমাদের দিল্লি ব্রাঞ্চের স্পেশাল সেলের চিফ তোকে জানাবেন। আগে আমাদের পুরো প্ল্যানটা তৈরি হোক, তারপর তোকে ডেকে উনি সবটা বলবেন। আচ্ছা, ততদিন আমি কি করব? অফিসিয়ালে তোর কোনো কাজ নেই এখন, তবে তুই চাইলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে গিয়ে কম্পিউটার সম্পর্কে কিছু শিখতে পারিস। ওদের কোডিং ফাংশনগুলো দেখে শিখতে পারলে সেটা তো আরও ভালোই হয়। তোর তো এসবে ইন্টারেস্ট আছেই, তাই বললাম আর কি। তবে ইউনিফর্ম পরে নয়, সিভিল ড্রেসেই আসবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, তুমি যেমন বললে সেরকমই করব। কয়েকদিন পর দিল্লি পুলিশের কমান্ডার ইনচার্জ মিস্টার দীনেশ প্যাটেল ডেকে পাঠালেন মোহিতকে। সো ইয়ং ম্যান, তোমার ব্যাপারে অনেক কথাই শুনেছি সুজয়ের কাছে। তোমার প্র্যাকটিসও ভালো হয়েছে শুনলাম। তুমি জানো তো কেন তোমাকে ডেকেছি? ইয়েস স্যার, আমি যে কোনো রকমের ঝুঁকি নিতে প্রস্তুত, আপনি শুধু আমাকে নির্দেশ দিন। আই লাইক দি কনফিডেন্স, ব্রাভো। শোনো, সাধারণ কোনো কাজ নয় এটা। সারা দেশে যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চলে সেসবের খোঁজ করাই আমাদের স্পেশাল সেলের কাজ। নির্দিষ্টভাবে দিল্লিতে আগেও রেড ফোর্ট ও পার্লামেন্টে 2001 সালে হামলার পরিকল্পনা আমরা ব্যর্থ করেছিলাম, আর সমগ্র গ্যাংকেও ধরেছিলাম। এখন টেকনোলজি অনেক উন্নত, আর দুষ্কৃতীদের হাতে অনেক ডিভাইস এসে গেছে, ফলে ওদের উপর নজর রাখা মুশকিল হয়ে পড়েছে। আমি চাই সাহসী কিছু যোদ্ধাদের ওদের মধ্যে ঢুকিয়ে ওদের ট্র্যাক করতে, ওরা কখন কি পরিকল্পনা করছে সেসব জানতে। হ্যাঁ স্যার, সুজাদের কাছে আমি শুনেছি সেসব কথা। বাহ, তবে তো ভালোই হলো। তাহলে মূল কথায় আসি। আমরা যেসব ইমেলগুলো ট্র্যাক করতে পেরেছি সেগুলো থেকে যা জানা যাচ্ছে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে হামলা হতে পারে। যতদূর জানি তুমি কোডিং ল্যাঙ্গুয়েজ পড়ে এটা বের করেছো। হ্যাঁ স্যার, সুজয় দাও ছিল, উনিও হেল্প করেছিলেন আমায়। হ্যাঁ, সুজয় জানিয়েছে আমায়। ইনফ্যাক্ট সেখান থেকেই তোমাকে বাঁচার সিদ্ধান্ত নিই আমরা। তো যা বলছিলাম আর কি, কয়েকজন এফিশিয়েন্ট জওয়ানদের নিয়ে একটা টিম গড়বো আমরা, সাথে আমরা তো থাকবই। এদের কাজ হবে ওই দুষ্কৃতীদের সাথে মিলে ওদের থেকেই ইনফরমেশন জোগাড় করা। দেখো, কথাটা যতটা সহজ, কাজটা মোটেই অত সহজ নয়। এক তো এই দুষ্কৃতীরাও ভীষণ চালাক, তারা কিছুমাত্র সন্দেহ করলেই মেরে ফেলতে পারে। আবার নতুন কোনো লোককে ওদের মধ্যে ঢুকিয়ে নেবে এমন আশা করাও বৃথা। তাই যা করবে খুব ভেবেচিন্তে। তোমাকেই প্রথম সিলেক্ট করা হয়েছে, দেখি প্ল্যানটা আদৌ কাজ করে কিনা, তাহলে আরো কিছু নতুন লোক নেওয়া হবে। বুঝেছি স্যার, আমাকে কি করতে হবে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আগে যেসব এলাকা থেকে এই ইমেলগুলো পাঠানো হয়, ট্র্যাক করে যে জায়গাগুলো পাওয়া গেছে, সেখানে সাইবার ক্যাফেতে তোমাকে নিয়মিত যেতে হবে। কিছু নির্দিষ্ট কম্পিউটার থেকেই ওরা ইমেল আদান প্রদান করে, আমরা সেগুলো চিহ্নিত করেছি।
তোমাকে জানিয়ে দেওয়া হবে সেগুলো। তুমি প্রথমে লক্ষ্য রাখবে কারা এগুলো ব্যবহার করছে, তারপর তাদের অনুসরণ করবে। আচ্ছা স্যার, তাদের অ্যারেস্ট করলেই তো তাদের থেকে সব তথ্য জানা যেতে পারে। অত সহজ নয় মাই বয়। ওদের অ্যারেস্ট করলেই ওদের দলের লোক সাবধান হয়ে যাবে, তখন ওরা প্ল্যান বদলে ফেলবে এবং ওদের ধরা অসম্ভব হয়ে পড়বে। আচ্ছা স্যার, বুঝতে পারলাম আপনার কথা। আমি আসলে এতটা ভাবিনি। এর জন্যই তো অভিজ্ঞতার প্রয়োজন। তোমার টিমে তুমি এবং আরো 2 জন অফিসার থাকবে। ওরা তোমাকে গাইড করে দেবে এবং বাকি ইনফরমেশন ওরাই তোমাকে দিয়ে দেবে। কখনো কোথাও কিছু অস্বাভাবিক দেখলেই তুমি ওদের রিপোর্ট করবে। আজ এই পর্যন্তই থাক। কাল থেকে মিশন শুরু হবে এবং তোমার টিমমেটদের সাথেও আলাপ পরিচয় হবে তোমার। আজ উঠি আমি। স্যালুট স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমি জীবন দিয়েও চেষ্টা করব মিশনটা সফল করার। দ্যাটস দ্য স্পিরিট। এগিয়ে যাও তোমার লক্ষ্যে। আমরা সব সময় তোমার পাশে আছি। অনেক বড় দায়িত্ব কিন্তু তোর কাঁধে। জানি তুই জান লড়িয়ে দিতেও পিছপা হবি না, তবু একটু সাবধানে করিস যা করবি। তোর সাথে আরও 2 জন থাকবে। ব্যাক অফিস থেকে তোকে মনিটর করা হবে। তবে কি জানিস তো, এই টেররিস্টরা খুব ভয়ঙ্কর হয়। এদের চাল আগে থেকে বোঝা সম্ভব নয়। তাই যতই আমরা প্ল্যান করে এগোই না কেন, কিছুটা রিস্ক তো থেকেই যায়। তুমি অত ভেবো না তো দাদা, আমি ঠিক সব সামলে নেব। তুমি আছো, কাকিমা আছেন আমার জন্য, আর বাবা মায়ের আশীর্বাদ তো রয়েছেই। আমি যতটা পারি সাবধানে থাকবো, তুমি নিশ্চিত থেকো। শুধু আমার বাবা মা যদি তোমাকে ফোন করে, তুমি বলে দিও আমি বাইরে কোনো কাজে আছি, এসে ওদের ফোন করব। আচ্ছা, তাহলে ভালো থাকিস, সাবধানে থাকিস। অল দ্য বেস্ট। জয় হিন্দ। জয় হিন্দ। গুড বাই। এই যে মোহিত, তুমি এসে পড়েছ। ভেরি গুড। তোমার টিমমেটদের সাথে আলাপ করে নাও। উনি মিস্টার বিকাশ দুবে আর ইনি হলেন মিস্টার ফিরদৌস খান। ওরা সিনিয়র অফিসার। এই মিশনে সব রকম সাহায্য করবে তোমাকে। কাল থেকেই শুরু হবে আমাদের মিশন। ওনারা সবটাই জানেন। তোমাকে কি করতে হবে ওরাই বুঝিয়ে দেবে। তোমরা আপাতত সেন্ট্রাল দিল্লি চলে যাও। ওখানে তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। পরবর্তী পদক্ষেপ তোমরা একসঙ্গে নেবে এবং সকলের সাথে যেন সকলের সংযোগ থাকে। কোনো রকম বিপদ বুঝলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানাবে। আজ এই অবধি, অল দি বেস্ট। তাড়াতাড়ি তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে আশা করি। জয় হিন্দ। সকলে মিলে কমান্ডারকে জয় হিন্দ অভিবাদন জানায়। তারপর মৌখিক আলাপ সেরে গন্তব্যের পথে পা বাড়ায়। হ্যালো টিম, আমি বিকাশ দুবে। আমি তোমাদের লিড করব। সবাই নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের কি করতে হবে। 3টে আলাদা লোকেশনে আমরা 3 জন থাকবো। নজর রাখবো কম্পিউটারের ওপর যে কারা ওগুলো ইউজ করে। তারপর তাদের পিছু করে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করব। তারপর আবার এখানেই আসবো। ফিরে 3 জনে যা ইনফরমেশন পাবো সেগুলো একত্র করে পরে স্টেপ নেব। অল ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। মোহিত, তুমি একেবারে নতুন, তাই সাবধানে থাকবে। কোনো রকম রিস্ক নেবে না। যেটুকু জানবে শুনবে আমাকে এসে রিপোর্ট করবে। আমি বলে দেবো পরে কি করতে হবে। গট ইট? হ্যাঁ স্যার, একদম বুঝে গেছি। বারবার সাবধান করার কারণ একটাই, আমাদের হাতে সময় বেশি নেই। তার মধ্যে আমাদের সামান্য ভুলে কিন্তু পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, আমি খেয়াল রাখবো। পরের দিন 3 জনেই নজর রাখছিল। তবে মোহিত যে কম্পিউটার সেন্টারে গিয়েছিল সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্দেহভাজন একজনকে দেখা যায়। তার কম্পিউটারে ইমেল পাঠানো মাত্রই সংকেত চায় কন্ট্রোল রুমে। সেই সংকেত পেয়ে কন্ট্রোল রুম থেকে অ্যালার্ট করা হয় মোহিতকে। মোহিত তৈরিই ছিল, উঠে গিয়ে আলাপ জমায়। হ্যালো স্যার, আসলে আমি এলাকাটায় নতুন, একটা বিপদে পড়েছি, একটু একটু সাহায্য করবেন? এখন অনেক কাজ আছে আমার, সরি। আসলে আমি তো তেমন কাউকে চিনি না এখানে। আমার ইমেল আইডিটা লক হয়ে গেছে, খুলতে পারছি না। বলছি যদি একটু সাহায্য করতেন।
একটা চাকরির পরীক্ষার রেজাল্ট বেরোবে, সেটার জন্যই দরকার ছিল আর কি। ওরা ইমেল করবে বলেছিল। কোথায় দেখি, চলুন। এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই পারছি না। দেখছি চেষ্টা করে, যদি খোলে। প্লিজ একটু দেখুন। না, কিছুতেই হচ্ছে না। আপনি অন্য আইডি দিয়ে ওদের মেল করে দেখুন, দেখি যদি হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি? আমার নাম সাইদুল আহমেদ। চলি, আমার একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। সেই লোকটি বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে। তাড়াহুড়োতে কম্পিউটার শাটডাউন করতে ভুলে গিয়েছিল বোধহয়। মোহিত সেই ফাঁকে কিছু ইনফরমেশন লিখে রাখে, তারপর বেরিয়ে এসে আর খোঁজ পায় না লোকটার। কপ্পুরের মতো যেন উবে গেছে। এরপর থেকে আর দেখা নেই সাইদুল নামক লোকটার। 3 দিন পর আবার এলো সে। ওই একই কম্পিউটারে বসে কি সব টাইপ করছিল। মোহিত আজ আর ভেতরে ঢোকেনি, বাইরে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর লোকটা বেরোতেই মোহিত ওর পিছু নেয়। সাইদুল নামক লোকটা একটা মেস বাড়িতে ঢোকে। শুধু সেটুকু দেখেই মোহিত ফিরে আসে। রাতে মিস্টার দুবেকে সবটা জানায়। সবটা তো শুনলাম মোহিত। মনে হচ্ছে ওই মেস বাড়িতে আখড়া আছে ওদের। একটু খোঁজ খবর নিতে হবে। দেখো যদি মেসে একটা থাকার ব্যবস্থা করতে পারো। স্যার, এমনি গেলে থাকতে দেবে? আমার কাছে তো কিছু কাগজপত্রও নেই। সব তৈরি আছে। এই নাও তোমার ভোটার কার্ড, এইটাই তোমার আইডি। বলবে চাকরি খুঁজতে এসেছো, হোটেলে অনেক ভাড়া, তাই কম পয়সা থাকতে চাও। আচ্ছা স্যার, কাল সকালেই যাব ওখানে। তারপর কি হলো মোহিত? স্যার, কিছুতেই ওরা অ্যালাউ করলো না আমাকে। বললো এটা শুধুমাত্র মুসলিমদের জন্যই তৈরি, ওখানে আর কেউ থাকতে পারবে না। আচ্ছা, বুঝলাম। বাইরের কাউকে ঢোকায় না ওরা, যাতে খবর পাচার না করা যায়। কিন্তু ওখানকার খবর তো লাগবেই আমাদের। স্যার, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। যদি মুসলিম সেজে যাই ওখানে? না 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 না, আজ তোমাকে ঢুকতে দেয়নি হিন্দু বলে, কাল মুসলিম সেজে গেলে সন্দেহ করতে পারে। তাহলে উপায়? উপায় একটা আমার কাছে আছে। ওই লোকটাকে ফলো করতে হবে, কোথায় যায় বা কি করে। তারপর ওর সামনে গিয়ে আমরা 3 জনই নাটক করব। যেন তোমার খুব আর্জেন্ট একটা থাকার জায়গার প্রয়োজন। মুসলিমের ছদ্মবেশেই যেতে হবে আমাদের। তারপর বাকিটা তুমি জানো কিভাবে কাজ হাসিল করতে হবে। ঠিক আছে স্যার, কালই খবর নিচ্ছি আমি। স্যার, খোঁজ নিয়ে জানলাম লোকটা প্রতি শুক্রবার নামাজ পড়তে যায় মসজিদে। আর কোথায় কোথায় যে যায় কেউ জানে না। আশেপাশের লোকেরা বলল ও ইঞ্জিনিয়ার, কিন্তু ওকে অফিস যেতে কেউ দেখেনি। অথচ প্রতিদিনই বেরোয় আলাদা আলাদা টাইমে। আচ্ছা, সে হতে পারে ও ওয়ার্ক ফ্রম হোমে হয়তো কাজ করে, বা অফিসে কোনো ফিক্স টাইম নেই। এনিওয়ে, সামনের শুক্রবার আমাদের তৈরি থাকতে হবে। মাঝে একটা দিন পাচ্ছ, সব জোগাড় করে রেখো। আর ওর সম্বন্ধে যা জানতে পেরো দেখো। স্যার, আমাদের ছদ্মবেশের সব জিনিস তৈরি করেই রেখেছি, শুধু এই লোকটার প্রতি আরেকটু নজর রাখতে হবে। স্যার, বলছিলাম খান সাহেবের আবার ছদ্মবেশের কি প্রয়োজন? এমন কথা তোমার থেকে আশা করিনি মোহিত। ধর্ম দেখে আমরা কাজ করি না। সবাই আমরা ভারত মাতার সন্তান, সেটাই আমাদের একমাত্র পরিচয়। শুধু দাড়ি গোঁফ লাগিয়ে আর পাঞ্জাবি পরে তো মুসলিম হওয়া যায় না। আমরা ছদ্মবেশ নিচ্ছি যাতে লোকে আমাদের চিনে ফেলতে না পারে, বুঝেছো? সরি স্যার, আমি আসলে ওভাবে বলতে চাইনি কথাটা, মজা করছিলাম একটু। কারো ধর্ম বা বিশ্বাস নিয়ে মজা করা উচিত নয় মোহিত। মনে রেখো, আমাদের সংগ্রামটা মুসলিমদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আতঙ্কবাদীদের বিরুদ্ধে। সে হিন্দু মুসলিম যাই হোক না কেন, দেশ বা জাতির বিরোধিতা নয়, অন্যায়ের বিরোধিতাই আমাদের লক্ষ্য। খুবই লজ্জিত স্যার আমার ভুলের জন্য, ক্ষমা করবেন আমাকে। আর আর কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে, এখন যাও, শুয়ে পড়ো। সকালে আবার মিশন পূরণ করার কাজে লেগে পড়তে হবে। আর হ্যাঁ, ওখানে থাকাকালীন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। কিছু বিপদ হলে আমাকে সংকেত পাঠাবে, কারণ নতুন মেম্বার গেলে ওরা তোমার উপর নজর রাখবেই। যতটা সম্ভব সাবধানে খবর জোগাড় করে 2-3 দিনের মধ্যে তুমি এখানে চলে আসবে। তারপর আমরা পরে প্ল্যান করব। আচ্ছা স্যার, তাই হবে।
আরে আরে ইসমাইল, কি করছো কি? ওঠো ওঠো। আরে পা ছাড়ো আমার। আরে বললাম তো আমার ওখানে কোনো জায়গা হবে না। তোমার ভাবি একদম মানা করে দিয়েছে। খান সাহেব, আপনার বর্ষায় মুর্শিদাবাদ ছেড়ে এসেছি এখানে। এখন আপনি না রাখলে এত বড় শহরে কোথায় যাবো বলুন দেখি? আমার কাছে তো অত টাকাও নেই যে হোটেলে থাকবো। আমার বাড়ির পরিস্থিতি তো সবই জানেন আপনি। একটা কাজ জোগাড় করতে এত দূরে এসেছি, মা বিছানায় পড়ে আছে, একটু রেহাম করুন আমার উপর। আরে কি মুশকিল! হ্যাঁ, আমি কোথায় যাই বলো তো? আমার ঘরটা তো দেখতে হবে। তোমার ভাবিজান কাউকে ঘরে নিতে মানা করেছে। সে ভীষণ রেগে আছে। আগে একজনকে থাকতে দিয়েছিলাম, সে বেটা টাকা পয়সা চুরি করে পালিয়েছিল। সেই থেকে তোমার ভাবি আর কাউকে থাকতে দিতে চায় না। আমি জানি তুমি অমন নও, তাও তোমার ভাবি সেটা মানছে না। যদি একটা কম পয়সায় মেস টেসও পেতাম, তোমাকে রেখে দিতাম। হোটেলের খরচ দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই ভাই। দেহাত তুমি আমার ফুপার পরিচিত, তাই দাঁড়াও দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি। সাইদুল নামাজ শেষ করে সেখান থেকেই যাচ্ছিল। হঠাৎ একরকম কান্নাকাটি শুনে দাঁড়িয়ে পড়ে। খান বাবু ওরফে মিস্টার দুবে মিনতি করে ইসমাইলকে একটা থাকার জায়গা খুঁজে দেওয়ার জন্য। শোনেন না ভাইজান, একটা মেহেরবানি করতে পারেন? বলছিলাম এই ভাইটি শহরে ওর কেউ নেই, বাড়িতেও বড় অভাব। একটা নকরির খোঁজে এসেছে ছেলেটা, অথচ বাড়িতে বিবির অশান্তির ভয় ওকে নিয়েও যেতে পারছি না। আপনি যদি মেহেরবানি করে একটা কিছু ব্যবস্থা করে দিতেন। সব শুনে সাইদুল কিছুক্ষণ চিন্তা করে, তারপর রাজি হয়ে যায়। হাঁপ ছেড়ে বাঁচেন খানবাবু। অনেক ধন্যবাদ জানিয়ে ওরা একে অপরের থেকে বিদায় নেয়। মিশন এই পর্যন্ত সাকসেসফুল দেখে খানবাবু ওরফে মিস্টার দুবে ও ইসমাইল ওরফে মোহিত খুব খুশি হয়। অফিসার মিস্টার খান সবটাই দূর থেকে নজর রাখছিলেন। তাকে আর অভিনয় করতে হয়নি। কোনো ক্রমে কিছু বেচাল হলে সামলানোর দায়িত্ব ছিল তার। যাই হোক, আপাতত সাইদুল আর ইসমাইল আসে মেস বাড়িতে। ইসমাইলের সব কাগজ পরীক্ষা করে 1 মাসের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তার মধ্যে কোনো একটা কাজ জোগাড় করে নেবে বলে সে জানায়। স্যার, মোহিতের তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। 1 সপ্তাহ হয়ে গেল। এবার কি করব আমরা? সেটাই তো চিন্তা মিস্টার খান। ছেলেটা খুব সাহসী আর বুদ্ধিমান, কিন্তু বোঝেনি তো, বয়স কম, তাই উদ্দীপনা বেশি। তাই ভয় হচ্ছে কোনো ভুল টুল করে ফেললো নাকি। একবার ধরা পড়লে তো রক্ষে নেই আর, পুরো জানে শেষ করে দেবে ওরা। তাহলে স্যার কি করব? একবার যাবো ওই মেসে, যদি কোনো খোঁজ পাই। কাল একবার আপনি একাই যাবেন ওখানে। আপনাকে তো ওরা দেখেনি, আশা করি কোনো সমস্যা হবে না। একটু চোখ কান খোলা রাখবেন, দেখুন যদি কোনো খবর টবর পাওয়া যায়। এদিকে ইসমাইল ওরফে মোহিতের পিছু টান তেমন নেই, কেবল মা ছাড়া। আর মায়ের চিকিৎসার জন্য প্রচুর টাকা লাগবে। এই শুনে সাইদুল ওকে পরামর্শ দেয় ওদের দলে কাজ করার জন্য। প্রথম 5 মাস খাটবে, তারপর ওর দক্ষতা দেখে কাজ দেওয়া হবে, থাকা খাওয়া ফ্রি। শুনে মোহিত খুব খুশি হয় এবং প্রস্তাব গ্রহণ করে। 2-3 দিনেই ও বুঝে যায় যে এই মেসে সব অনৈতিক কাজকর্ম হয়। নামেই এটা মেস, আসলে দুষ্কৃতীদের আশ্রয়ের স্থান এটা। কোনো এক পীর ফকিরের নামে তৈরি এই মেস চলে মসজিদের তত্ত্বাবধানে, তাই পুলিশও এতে নাক গলায় না বেশি। বড় কিছু ব্যবসায়ীরা অনুদান দেয় এখানে। যাই হোক, এখানে নিয়ম কানুন খুব কড়া। সকালে ভোরে ওঠা, রাতে তাড়াতাড়ি শুতে যাওয়া, 5 ওয়াক্ত নামাজ ও মুসলিমদের সব নিয়ম পালন অবশ্য কর্তব্য এখানকার সকলের। মেসের হেডকে কখনো কেউ দেখেনি, সবাই প্রধান বলে ডাকে। তার নামে সকলেই ভয়ে তটস্থ। প্রধানের অনুমতি ছাড়া কিছুই হয় না ওখানে। তবে যারা থাকে সকলেই বেশ শিক্ষিত, উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ। মোট
25-30 জন থাকে। তার মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ ব্যাংক কর্মী। সকলেই সকাল হলে কাজে বেরিয়ে যায় আর রাতে মেসে ফেরে, কিন্তু কেউই নিজের পরিবার পরিজন নিয়ে কোনো কথা বলে না। এটাই আশ্চর্য লাগে মোহিতের। কিন্তু বেশি প্রশ্ন করা বা আগ্রহ দেখানো সুবিধার হবে না বলে মুখ বুজে কাজ করে যায় সে। কাজ বলতে এমন কিছুই নয়, বাজার করা, সবজি কাটা, ঘরদোর পরিষ্কার করা, এইসব। তবে সব সময় তীক্ষ্ণ নজর রাখে চারিদিকে। একটা জিনিস এই কদিনে খেয়াল করে দেখেছে যে মেসের প্রায় সবাই রাত 9টার পর ঘরে থাকে না। কোথায় যায় কেউ জানে না। সাইদুলকে একদিন জিজ্ঞাসা করেছিল, বলেছে এসবে মাথা না ঘামাতে। হর জনাব, কেমন কাজকর্ম চলছে? জি সাব, ভালোই। তবে চাকরির যদি একটু সুযোগ কিছু পেতুম, বাড়িতে আম্মু অসুস্থ, একটু টাকা পাঠানো যেত আর কি। আরে হবে হবে হবে, সব হবে। মাত্র তো 1 সপ্তাহ হলো আপনার। কাজকর্ম ঠিক মতো করো, হ্যাঁ, ঠিক একটা কাজ জুটিয়ে দেবে। চাকরি করা লাগবে না, এত টাকা কামাবে তখন না, ভাবতে পারছো না। সত্যি? তাহলে তো আমার আর কোনো চিন্তা রইল না। আমার আম্মুকে সুস্থ করে তুলতে পারলি পর আমি নিজের জানও দিয়ে দিতে পারি। সাব্বাস, এই তো চাই। গিয়ে মন দিয়ে কাজ করো, হ্যাঁ। এখন আর বেশি অন্যের ব্যাপারে মাথা ঘামাতে যেও না। বেশি আগ্রহ দেখানো প্রধান পছন্দ করে না। আপনি তো অনেকবারই ওনার নাম করেন, ওনাকে দেখি না তো কোনোদিন। সময় হলে ঠিক দেখা পাবে। তার আগে কৌতূহল বেশি না রাখাই তোমার পক্ষে মঙ্গল। ওকে? আচ্ছা সাব। মিস্টার খান ছদ্মবেশেই সেই মেসবাড়িতে আসেন থাকার জায়গা খোঁজার জন্য। যথারীতি কোনো খালি ঘর নেই বলে পত্রপাঠ তাকে বিদায় দেওয়া হয়। তবু ইনিয়ে বিনিয়ে অনেক গল্প করেন তিনি, তবু চিঁড়ে ভেজে না। কথা বলছিলেন মেসের ম্যানেজারের সাথেই, কিন্তু তার চোখ ঘুরছিল চারিদিকে। তবু কাঙ্ক্ষিত লোকের দেখা পাননি তিনি। অনেকক্ষণ এভাবে কাটিয়ে নিরাশ হয়ে ফেরত আসার পথে একটা লোকের সাথে ধাক্কা লাগে। লোকটির হাতে দোকানের অনেক জিনিসপত্র ছিল। সেই দেখে ম্যানেজারও হৈ হৈ করে ছুটে আসেন। দিলে তো সব লন্ডা বন্ধ করে, একটা কাজ যদি হয় ঠিক মতো টোকা দিয়ে। না না, ওর কোনো দোষ নেই, আমি ঠিক মতো খেয়াল করিনি। আরে থামুন তো আপনি। এদের খালি কাজের সময় ফাঁকি দেওয়ার চেষ্টা, সব মালপত্র নষ্ট করে দিল। এই সাইদুল যে কোথা থেকে ধরে আনলো, ওই বোকা হাতাটাকে কে জানে। আহা, ওরকম বলছেন কেন ওকে? বললাম তো দোষটা আমারই। ও গায়ে লাগলো বুঝি? তা যা নষ্ট হয়েছে তার খোরপোশ আপনি দিন তাহলে। যত সব কাজের সময় এসে খালি বকবক বকবক করে যাবে। যান তো এখান থেকে, যান 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 যান। কখন থেকে তো বলেই যাচ্ছি, ঘর খালি নেই, খালি নেই, শোনার কোনো নাম নেই। হ্যাঁ, সেই যাচ্ছি। টাকা দিলে ঘর ঠিক পেয়েই যাব। তবে আপনি আপনার ব্যবহারটা ঠিক করুন। আচ্ছা যান, এখন যান। এলো বড় নেতা ভাষণ দিতে, অত ভাষণ শোনার টাইম নেই আমার। আরে এই ইসমাইল, তুই হাঁ করে কি শুনছিস? হ্যাঁ, সব গুছিয়ে নিয়ে রসোই ঘরে যা, গে যা। জি সাব, যাচ্ছি। ঝগড়ার ফাঁকে খানবাবুর হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় ইসমাইল ওরফে মোহিত। খানবাবু সেই চিরকুট এনে মিস্টার দুবের হাতে দেন। সেখানে শুধু লেখা ছিল অল ওকে, নিড টাইম। চিরকুট পড়ে সকলে বুঝে যান মোহিত নিরাপদেই আছে আর চেষ্টা চালাচ্ছে। হয়তো দিন কয়েক সময় লাগবে, তবে এর মধ্যে অন্য কম্পিউটারগুলোতেও নজরদারি রাখা হয়, যেখানে দেখা যায় ওই কম্পিউটারগুলো যারা ব্যবহার করে তারাও ওই মেসবাড়িতেই থাকে। মেসবাড়িটাই আসল কর্মকাণ্ডের ঠিকানা। সবাই বুঝতে পারে, কিন্তু কোনো সলিড প্রমাণ না থাকায় ওরা কোনো অ্যাকশন নিতে পারে না। অগত্যা মোহিতের জন্য অপেক্ষা করতে থাকে ওরা দুজনেই। একদিন মোহিত সুযোগ বুঝে রাতে ওদের গুপ্ত ডেরা অর্থাৎ স্টোর রুমে আড়ি বাঁধে। ওই রুমে অন্য কারো প্রবেশের অধিকার ছিল না।
মোহিত অনেক চেষ্টা করেও জানতে পারেনি ওই রুমের বিষয়। সেদিন ও ঘুমের ভান করে শুয়েছিল আর জানতো রাত 9টার পর ওদের মিটিং হয়, তাই সুযোগ বুঝে শুনতে থাকে ওদের আলোচনা। আলোচনায় প্রধানের গলা পায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। বিভিন্ন চিপ ফর্মিং, কোডিং এসব নিয়েই মূলত কথাবার্তা চলছিল। ইমেল মারফত খবর আসা, লাদাখের সীমান্তে ওদের নিজেদের লোকজনেদের অনুপ্রবেশ, এইসব আরও কথা টুকটাক শুনতে পারছিল। কিন্তু কারা কারা এসব আলোচনা করছে তা কিছুই বুঝতে পারছিল না, কারণ ঘরটা অন্ধকার ছিল। আর প্রধান বলে যিনি, তিনি কালো কাপড় পরেছিলেন, সাথে মাস্ক আর চশমা, ফলে বোঝার উপায় নেই যে কে তিনি। যাই হোক, আলোচনা প্রায় শেষের পথে। তখনই ও নিজের জায়গায় চলে যায়, যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু এভাবে আর কদিন হাত গুটিয়ে বসে থাকা যায়? একটা হেস্তনেস্ত করতেই হবে ভেবে মরিয়া হয়ে ওঠে মোহিত। এখনো ওদের সুনজরে আসেনি, ফলে ভেতরের খবর এখনো অজানা। মাঝে কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। যাই হোক, একটা প্ল্যান বানায় সে। এর মধ্যে খানবাবুর সাথে দেখা করেছে বাজারে আর মসজিদে। সামনের শুক্রবার সাইদুল যখন মসজিদে যাবে, তখনই প্ল্যান মাফিক ওরা কাজ করবে। আচমকা গুলি চলে মসজিদের বাইরে। তখন সাইদুল সবাই নামাজ পড়ে বেরোচ্ছে, সাথে ছিল ইসমাইল। প্রায় বাজ পাখির মতো ছৌ মেরে সাইদুলকে সরিয়ে দেয় ইসমাইল। গুলিটা ইসমাইলের হাতের পেশিতে লাগে, গল গল করে রক্ত বেরোতে থাকে। এ কি রে, এ কি করলে ইসমাইল? কেন করলে? হে আল্লাহ! আশেপাশের লোকজন ছুটে আসে। একজন বলে ওঠে, আরে শিগগিরই ওকে হাসপাতালে নিয়ে যান। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটু হেল্প করুন প্লিজ। আমার সাথে আমার সাথে তো কোনো গাড়িও নেই। উফ, আরে রাখুন আপনাদের পুলিশ, ওরা যান বাঁচানো আগে দরকার। রক্ত বেরোচ্ছে কিভাবে, অজ্ঞান হয়ে গেছে বেচারা। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আপনি আপনি আসুন ওনাকে নিয়ে। আমার সাথে গাড়ি আছে, আমি হাসপাতালে পৌঁছে দিচ্ছি আপনাদের। উনি তো আপনাকে বাঁচাতে গিয়ে গুলিটা খেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন ভাইজান। আল্লাহ আপনার ওপর অনেক মেহেরবান হবেন। একটু আমাদের হাসপাতালে পৌঁছে দিয়ে সাহায্য করুন তো, দেখেন কেউ বাঁচছে না। ভিড় করে থাকবেন না, কেউ পুলিশে খবর দিন। আর আপনি আপনি আসুন আমার সঙ্গে। তারপর সেই লোকটি ও সাইদুল মিলে ইসমাইল ওরফে মোহিতকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওকে 2 দিন ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়। তবে রক্ত অনেকটা পেরিয়ে গেছে, তাই শরীর কিছুটা দুর্বল। এই 2 দিনে মোহিত লক্ষ্য করে সাইদুল অনেকটা নরম হয়েছে। মোহিত ওর প্রাণ বাঁচিয়েছে বলে কথা। পুলিশের নাম শুনে ওরা একটু ভয় পেয়েছিল বটে, তবে হাসপাতালে জেনারেল ইনকোয়ারি ছাড়া পুলিশ আর বিশেষ কোনো জিজ্ঞাসাবাদ করেনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মোহিতের কদর মেসে বেড়ে গেছে। টেরও পায়ও। আস্তে আস্তে মোহিত সুস্থ হয়ে ওঠে। এরপর একদিন সাইদুল আসে মোহিতের ঘরে। অনেক কথা হয়। সাইদুল ধন্যবাদ জানায় ওর প্রাণ রক্ষার জন্য। মোহিত না থাকলে ওর বুকেই গুলিটা লাগতো বলেই সাইদুলের ধারণা। এরপর কিছু সিরিয়াস আলোচনা হয়। বুঝলে ভাইজান, তুমি আমার জান বাঁচিয়েছো আজকে। इसके বদলে আমিও তোমাকে কিছু দিতে চাই। ভাইজান, টাকা পয়সা লাগবে না। একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতেন, বাড়িতে টাকা পাঠাতে হবে, কিন্তু রোজগারই তো নেই। সেটা আমি জানি, আর সেই জন্যই তো আজকে এসেছি তোমার ঘরে। দেখো, তোমাকে বিশ্বাস করে কটা কথা বলছি, শোনো মন দিয়ে। এই যে আমাদের মেজ দেখছো, এটা কিন্তু আসলে কোনো মেজ নয়, জেহাদিদের থাকার জায়গা। আমাদের মধ্যে 90% মানুষ জেহাদি। জেহাদি আবার কি? কি করে এরা? বুঝলাম না তো ব্যাপারটা। আরে জেহাদি আসলে বিপ্লবী। এরা দেশের দশের ভালোর জন্য বিপ্লব করে। মানে বিপ্লব? কিসের বিপ্লব?
ভাইজান आपको तो कुछ नहीं पता है ঠিক है বিপ্লব হলো একছত্র মুসলিম রাষ্ট্র গড়ার একটা বিপ্লব। পাকিস্তান, বাংলাদেশ, আরব, সিরিয়া, ইন্ডিয়া সব মুসলিমদের দেশ জুড়ে একটা রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি আমরা। কিন্তু ভারত তো মুসলিম দেশ নয়। ভাইজান আই নো দ্যাট। এখানে মুসলিমদের সংখ্যা লঘু সম্প্রদায় বানিয়ে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। হিন্দুদের সব ফেস্টিভ্যাল পালিত হয় আর মুসলিমদের একেবারে কোণ ঠাসা করা হয়। প্রত্যেক পদে পদে অপমান করা হয় মুসলিমদের। তাই আমাদের সকলের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। ভাইজান, তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। কার বিরুদ্ধে তোমাদের বিপ্লব? কি বা করতে পারবে তোমরা? বুঝলে ভাইজান, এটাই হলো আমাদের বিপ্লব। আরে সব বুঝবে, একটু অপেক্ষা করো। প্রধানের সাথে তোমার দেখা করিয়ে দেব আমি। যেভাবে সাহসের সাথে তুমি আমার প্রাণ বাঁচালে, প্রধানকে আমি সব বলেছি। উনি শুনে বেশ খুশি হয়েছেন। ইনাম পাবে তুমি, ইনাম। প্রধান একটু ব্যস্ত আছে এখন, সময় পেলেই উনি মিটিংয়ে ডাকবেন। সেদিন তুমিও থাকবে আমার সাথে। আমাদের মানে? আর কেউ আছে নাকি দলে? আরে মেসের বেশিরভাগ লোকই তো আমাদের লোক। ওই ওই ম্যানেজার থেকে রাধুনি সবাই আমাদের দলের লোক আছে। তার মধ্যে দু একজন স্লিপার সেলও আছে। এদের সকলে মাইনে পায়, পদ অনুযায়ী মাইনে পায়। সবটাই প্রধানের হাতে, উনিই সব ঠিক করেন। আমার তো সবটাই গুলিয়ে যাচ্ছে। বিপ্লব, স্লিপার সেল, মাইনে, এসব কি? দেখো ভাই, অনেক কথা বলে ফেলেছি তোমাকে। হ্যাঁ, আর কিছু বলবো না। যা বলার এবার প্রধান বলবে, আর বাকিটা তুই এখানে থাকতে থাকতে নিজেই শিখে যাবি। আর আগেই বলেছি, বেশি কৌতূহল দেখাবি না। হ্যাঁ, এখানে বেশি প্রশ্ন করা বারণ আছে। আচ্ছা ভাইজান, তুমি যা বলবে তাই হবে। শুধু আমার একটা হিল্লি করে দিও, তাহলেই হবে। আমি সব রকম কাজ করতে রাজি। আমার আম্মুকে সুস্থ রাখতে গত 3 দিন সব কিছুই তো করলাম, শুধু অপমান আর তিরস্কার ছাড়া কিচ্ছু পাইনি। তুমি এখানে এনে দিয়েছো, খেতে পড়তে দিয়েছো, এটাই অনেক। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আরে না 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 না, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, এটা কি কম বড় কথা? আর প্রধান তো নিজেই তোর সাথে দেখা করতে চেয়েছে, আমি শুধু যোগাযোগটা করিয়ে দেব। আচ্ছা আজ চলি, বিশ্রাম নে তুই। ঠিক আছে। মনে মনে মোহিত ভাবে, প্ল্যান মতোই তো কাজ এগোচ্ছে। এবার প্রধানের সঙ্গে দেখা করে বোঝা যাবে এদের আসল কর্মকাণ্ড কি। দুদিন পর প্রধান আবার মিটিং বসায় সেই গুপ্ত ঘরে। তাহলে তুমি ইসমাইল? হ্যাঁ স্যার। সাইদুলের কাছে শুনেছি তোমার সব কথা। আচ্ছা, তুমি বন্দুক চালাতে পারো? স্যার, সেভাবে তো শিখিনি কখনো, তবে মুর্শিদাবাদে আমাদের বাড়ির কাছে মিলিটারি ক্যাম্প ছিল, সেখানে একটু আধটু শেখা। তোমার চেহারাখানা তো বেশ, তা এখানে পড়ে আছো কেন? স্যার, অনেক জায়গায় অনেক চেষ্টা করে চলেছি। পড়াশোনা তেমন নেই বলে কোথাও সুবিধা হয়নি। তার উপর আম্মুর ভীষণ শরীর খারাপ, ভালো চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে, তাই এখানে এসেছিলাম। কিন্তু যার ভরসায় এলাম সেও লাথি মারলো। তারপর তো সাইদুল ভাইজান দয়া করে এনেছেন এখানে। আচ্ছা আচ্ছা, বুঝলাম সব। দেখো, এখানে যেভাবে আছো সেভাবে থাকতে চাইলে থাকা খাওয়া পাবে, কিন্তু ইনকাম কিছুই হবে না। ইনকাম করতে চাও তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। আপনি বলুন কি করতে হবে, আমি সব রকম কাজ পারি। মানুষ মারতে পারো? তবা তবা, কি বলছেন আপনি? খুন? আরে না না না, খুন নয়, দেশকে আজাদ করতে হবে, এক অভিন্ন মুসলিম রাষ্ট্র করতে হবে। পারবে তাতে জান দিতে? ইসলামের জন্য নিজের জান কুরবান করে দেবো, কিন্তু কারো জান নিয়ে খেলতে পারবো না। সাব্বাস, এই তো চাই। কারো জান নিয়ে আমরা খেলি না, শুধু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ালে
আমরা উপড়ে ফেলি। আর আমি জানি তুই পারবি, হ্যাঁ তুই তা পারবি। শোন, কাল থেকে তোর ট্রেনিং চলবে সেন্টারে। সেন্টার? সেটা কোথায়? সাইদুল সব বলে দেবে তোকে, তবে একটাই শর্ত, বেশি কৌতূহল দেখাবি না, যা বলা হবে মুখ বুঝে সেটা করে যাবি। আর কোনো প্রশ্ন থাকলে সাইদুল আছে, ওকে জিজ্ঞাসা করে নিবি। আর চলি তাহলে। স্যার মাইনেটা? সব হবে, দেখি কেমন কাজকর্ম করতে পারিস, সেই বুঝে মাইনে পাবি। ঠিক আছে স্যার। সাইদুল ভাই প্রধান তো ভীষণ কড়া লোক মনে হলো, তেমন কিছুই বললো না। আমাকে কাজে নেবে তো? আরে নেবে নেবে, বিলকুল নেবে। উনি ওরকমই, বেশি কথা বলা পছন্দ করেন না। ভালো কাজ করতে পারলে ইনাম দেন, আর কাজ করতে না পারলে কিন্তু না পারলে কি হবে ভাইজান? না পারলে শাস্তি। তবে তোকেও তো ভাবতে হবে না, আরে আমি তো আছি, আমি তোকে সব শিখিয়ে নেব, তুই বাস মন দিয়ে কাজ করে যা। ঠিক আছে ভাইজান, তুমি যেমনটা বলবে তাই হবে। শুধু ওই স্লিপার সেলটা কি একটু বুঝিয়ে বললে না এখনো? হ্যাঁ, এসব কথা ভুলেও বাইরের কাউকে জিজ্ঞাসা করবি না, ঠিক আছে? স্লিপার সেল হলো প্রধানে নির্বাচিত কিছু লোক, যারা বাইরে থেকে সাধারণ মানুষের মতোই অফিসে, আদালতে বা ব্যাংকে যায়, কাজ করে, খায় দায় ঘুমায়, সবই নর্মাল। লেকিন এদের আসল উদ্দেশ্য হলো কোনো বিশেষ সময় এদের দিয়ে কাজ করানো। মানে হলো এরা যে যে ক্ষেত্রে কাজ করে তাছাড়াও এদের পরিচয় আছে, এদের দ্বারাই সংবাদ পাঠানো হয় নানান জায়গায়। এদের কিছু লুকানো চিপ আছে, যেগুলো দরকার পড়লে ফোনে যুক্ত করে কাজটা চালায় আর কি। বাকি সময় 8-5টা সাধারণ মানুষের মতোই জীবনটা কাটায়। ফলে পুলিশের নজর এদের ওপরে তেমনভাবে পড়ে না, কারণ কোনো স্থানে কিছু পুলিশ সাধারণ নতুন আগত লোকেদের জেরা করে, হ্যাঁ, অফিস স্টাফ অন্যেরা সেক্ষেত্রে একটু ছাড় পায়। সেই জন্য এই স্লিপার সেলদের আবির্ভাব, এটাই এদের কাজ। আচ্ছা বুঝলাম এবার। আমাদের এখানে আছে নাকি এমন কেউ? তুই বড্ড বেশি কথা বলিস রে ইসমাইল, বারণ করেছি না? বেশি কৌতূহল দেখাবি না, কাজ কর না, আস্তে আস্তে সব জেনে যাবি, কাজ কর। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে ভাইজান, আর এরকম হবে না। হ্যাঁ, এটা যেন মনে থাকে। কাল সেন্টারে যাওয়ার জন্য তৈরি থাকি সকালে। হ্যাঁ আচ্ছা। আরে ইসমাইল, করেছিস কি তুই? কি করলাম আবার আমি? আরে তুই নাকি সেন্টারে হেভি এলিম দেখিয়েছিস, সবাই তো দারুণ খুশি। প্রধানের কাছেও খবর চলে গেছে। এ দেখ কি পাঠিয়েছেন। কি এটা? আরে তোর জন্য একটা ল্যাপটপ আর 50,000 টাকা। হ্যাঁ, কিন্তু এইসব কেন? দেখ তো আমি জানি না। প্রধান এসব তোর জন্য পাঠিয়েছে, টাকাটা তোর মায়ের কাছে পাঠিয়ে দে ভাই, ওনার কাজে লাগবে। কিন্তু আমি এসব নিয়ে মানে কাজই তো করিনি কিছু এমন। আরে সবাই বলা বলি করছে তুই নাকি বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছিস, তাই জন্যই প্রধান এটা ইনাম পাঠিয়েছে তোকে। তাই বুঝি? আমি তো অত কিছু বুঝে কিছু করিনি, শুধু যেটুকু পেরেছি করেছি। যাই হোক, এতে আমার মায়ের চিকিৎসাটা অন্তত শুরু হয়ে যাবে। কালই পাঠিয়ে দেবো মাকে। প্রধানকে অনেক অনেক শুক্রিয়া জানাই। তোমাকে অনেক শুক্রিয়া সাইদুল ভাই, তুমি না থাকলে এত কিছু করতেই পারতাম না আমি। আরে ঠিক আছে, অতবার বলতে হবে না। ভালো মতো কাজ কর, প্রধানের নেক নজরে থাকার চেষ্টা কর। হ্যাঁ, অনেক দূরে গবি তুই, বহুত দূরে গবি। আরে আমার মন বলছে, বাকি সবটাই তো আল্লাহ মিয়ার হাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ভাই, ঠিকই বলেছো। ভালো কাজ করলে আল্লাহ ঠিক রেহমত করবেন। তারপর ইসমাইল, কাজ কারবার কেমন চলছে? ভালোই তো স্যার, অনেক কিছু শিখতে পারছি। আর কিছু এআই জেনারেটেড কোডিংয়ের ক্লাসও করছি এখন।
বাহ, বেশ বেশ, মন দিয়ে কাজ কর, অনেক ইনাম পাবি। স্যার যদি একবার আম্মুর কাছে যেতে পারতাম। সে কি সাইদুল, তুই বলিসনি ওকে এখানকার রুল? এখানে থাকলে আর কোনো পিছুটান রাখা যাবে না, বাবা মা বউ বাচ্চা সব বলে যেতে হবে, শুধু একটাই লক্ষ্য, আজাদি। কিন্তু স্যার, বেশি কথা বলা আমি পছন্দ করি না, সেটা সবাই জানে। যা বললাম তাই করবি। সামনে অনেক বড় কাজ আছে, এখন তো ছুটির কোনো প্রশ্নই আসে না। মাসে মাসে টাকা পাচ্ছিস, সেসব পাঠাবি বাড়িতে। আর কোনো কথা যেন না শুনিয়েই নে। দুটো ভালো কাজ করলেই প্রধান নরম হয়ে যাবে, একথা যেন ভুলেও ভাবিস না। মাথায় যেমন তুলেছি পায়ে ফেলতে পারি, সেটা ইয়াদ রাখবি। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন তাই হবে। अब आया उठ पहाड़ के नीचे। সাইদুল, সব বুঝিয়ে দিস ওকে। এখানকার নিয়ম কানুন আর প্রধানের উপর কথা বলার ফল সবটাই শিখিয়ে দিস। আজ আসি, খুব শিগগির আমরা আবার মিটিং ডাকবো। সামনেই বড় মিশন আছে, কাশ্মীর থেকে ইনস্ট্রাকশন আছে সেই রকম। ঠিক আছে প্রধান, আমি ওকে বুঝিয়ে বলে দেবো। আর মিটিং তো তুমি ডাকলেই হবে, আমরা অলওয়েজ রেডি আছি। আচ্ছা, চলি আজ। হ্যাঁ, জি জি জি। উফ, কি যে করিস না তুই। আসলে আমি বুঝতে পারিনি উনি ওরকম রেগে যাবেন। বলেছি না প্রধানের ওপর কথা বলা নিষেধ। উনি যা বলবেন আমাদের তাই পালন করতে হবে, এটাই উসুল এখানকার। এর অন্যথা করলে কিন্তু শাস্তি বরাদ্দ। হ্যাঁ, এবার থেকে একটু সাবধানে কথা বলিস। হ্যাঁ আচ্ছা ভাইজান, খেয়াল রাখবো। আচ্ছা, তোমার বাড়ি যেতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে, কিন্তু এমন কাজে ঢুকেছি রে, এতে বাইরে যাওয়ার অধিকার নেই কারোর। বেটা বিবি খেয়ে পড়ে বেঁচে আছে, এটুকুতেই সুখে আমি। নইলে কাজের অভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো এতদিনে। ফোন করো ওদের। হ্যাঁ ভাইজান, আমাদের ফোনে বিশেষ একটা সেটিং আছে, শুধু দলের লোকেদের ফোন করা যায়, অন্য কাউকে ফোন টোন করা যায় না, আর করলেও লাগবে না। কিন্তু এত কড়া নিয়ম কেন? যাতে দলের খবর বাইরে না যায়, সব সময় আমাদের ওপর নজর রাখা হয়। বেইমানি করলে জিন্দা কবর দেবে প্রধান। বাপরে, তোমাদের এখানে সব ভালো, শুধু এই নজরদারিটাই খুব বাজে, দমবন্ধ লাগে এক এক সময়। তা কি আর করা যাবে, যার যেমন নসিব। যাই হোক, পরের বার আর এই ভুল করিস না। হ্যাঁ, এখন মন দিয়ে কাজ কর, সকালে আবার ট্রেনিং আছে। হ্যাঁ, একটু কাজ বাকি আছে, করে ঘুমোবো। সকাল থেকে তো আবার দৌড়। কি ব্যাপার বলো তো খান, বইতের তো কোনো খবরই পাচ্ছি না। আর কতদূর কি এগুলো জানাতে তো পারতো। স্যার, আমরা অন্য কম্পিউটারগুলো ট্র্যাক করে যতদূর জানতে পেরেছি, আগামী মাসেই বড়সড় কোনো ষড়যন্ত্র করছে ওরা, কিন্তু সেটা কোথায় বা কবে জানি না। আগের রিপোর্ট অনুযায়ী দিল্লির ইন্ডিয়া গেট ওদের টার্গেট ছিল, কিন্তু এখন কোথায় করবে বুঝতে পারছি না। ইন্ডিয়া গেটের সুরক্ষার ব্যবস্থা আপাতত নেওয়া হয়েছে। আভ্যন্তরীণ কিছু কাজ চলছে যেটা জনসমক্ষে করা যাবে না, কারণ তা হলেই ওরা অ্যালার্ট হয়ে যাবে। কিন্তু এর পরের স্টেপ কি? ওই দিনই আর কোথাও করবে, নাকি অন্য দিনের কোনো প্ল্যান আছে? এগুলো তো জানতে হবে। আগে থেকে না জানলে প্রোটেকশনও তো নেওয়া যাবে না সেভাবে। স্যার, সিবিআই, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সকলেই চেষ্টা করছে, কিন্তু মোহিতের ওপর অনেক কিছু নির্ভর করছে। ও ঠিকঠাক খবর দিতে পারলে আমরা বিপদ এড়াতে পারি কিছুটা। সেটাই তো বলছি, মোহিতের ওপর ভরসা করে এত রিস্ক নিলাম, ও তো কিছুই সংবাদ পাঠাচ্ছে না। আমার মনে হয় ওদের ওপর কড়াকড়ি নজর রাখা হয়, তাই হয়তো মোহিত সুযোগ পাচ্ছে না। ও খুবই এফিশিয়েন্ট ছেলে, নিশ্চয়ই চেষ্টা করেছে এতদিনে। আগে বাজারে তাও দেখা হতো, এখন তো ওকে বাজারে পাঠায় না। দেখি, দুদিন বাদে তো শুক্রবার, যদি মসজিদে দেখা হয়। মসজিদে গিয়ে দেখা হয় মিস্টার খান আর মোহিতে।
ওখানে একটা চিরকুটে মোহিত লিখে পাঠায়, দুষ্কৃতীদের সামনেই বড় প্ল্যান আছে, ডেট ফাইনাল হলেই ও খবর দেবে। মিস্টার খান সেই চিরকুট দেখান মিস্টার দুবেকে। দুজনেই কিছুটা আশ্বস্ত হন। তবে ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট, ক্রাইম ডিপার্টমেন্ট সকলেই তোড়জোড় করে সূত্র খুঁজতে থাকে। এক সপ্তাহ হয়ে গেল, মোহিতের সাথে দেখা হলেও আশানুরূপ কোনো তথ্য পায়নি পুলিশ। এদিকে মোহিতের ওখানে জোর কদমে প্রস্তুতি চলছে কিসের যেন। ব্যাপারটা কিছুই বোধগম্য হয় না মোহিতের। তাকে তো নতুন মিশনে সামিল করবে বলেছিল প্রধান, তবে এখনো কিছু জানানো হলো না কেন? সাইদুলকে জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পায়নি মোহিত। হয়তো নতুন বলে ওর ওপর পুরোটা বিশ্বাস করছে না কেউ, আবার সন্দেহ করছে কিনা তাও বলা মুশকিল। যাই হোক, নিজের কাজ ঠিকমতো মন দিয়ে করে যায় মোহিত। তবে ভাবে, এদের মতো উন্নত কম্পিউটার থাকতে সাইবার ক্যাফেতে গিয়ে এরা ইমেল পাঠায় কেন? হয়তো কোনো প্রমাণ রাখতে চায় না এরা। এই কদিনে এতটুকু বুঝে গেছি এরা ভীষণ কেয়ারফুল হয়ে কাজ করে, যাতে যে কোনো সময় পুলিশ তদন্ত করলে হাতে কিছু না পায়। এদের মধ্যেই লুকিয়ে আছে স্লিপার সেল, সুইসাইড বম্বারের মতো মারাত্মক অপরাধীরা, অথচ মুখে এদের কোনো ভাবলেশ নেই। শুধু প্রধানের সঙ্গে মিটিংয়ে এদের চোখ জ্বলে ওঠে, হিংসার আগুন জ্বলে ওঠে ওদের মধ্যে। এত বিদ্বেষ, এত হিংসা লুকিয়ে আমার নিজের দেশবাসীর মনে, তাও নিজের দেশের প্রতি, ভাবতেও গা ঘিন ঘিন করে ওঠে। ধর্মের নামে এদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, ঠিক ভুল ন্যায় অন্যায় সব বোধের ঊর্ধ্বে চলে গেছে এরা। অথচ সকলেই কৃতি ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে আইটি স্কলার, সকলেই এই দলে আছে। শুধু একটা ঘাঁটিতে এই অবস্থা, না জানি সারা দেশ জুড়ে আরো কত কত এমন ঘাঁটি বেঁধে দুষ্কৃতীরা ছড়িয়ে রয়েছে। এদের সমূলে বিনাশ না করলে দেশকে রক্ষা করা যাবে না। এইসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল মোহিত। সম্বিত ফিরল সাইদুলের ডাকে। আরে কি রে ইসমাইল, কখন থেকে ডাকছি তোকে? কি ভাবনা চিন্তা করছিস? ও কিছু না, আমার জন্য মনটা কেমন করছিল আর কি। অতীতের অনেক স্মৃতি মনে পড়ছিল কি না, তাই খেয়াল করিনি তোমার ডাক। বলো, কি বলবে? বুঝতেই তো পারছিস, সামনে একটা বড় কাজ আছে, কিন্তু প্রধান কাউকে কিছু জানাতে এখনই বারণ করে দিয়েছে। তবুও তোকে বলছি, মার্চের 25 তারিখে একটা বোম ব্লাস্ট হবে। এর ছক কষছে এরা। সে কি, কোথায়? আর এরা বলছো কেন? আস্তে আস্তে, দেওয়ালেরও কান আছে, আস্তে বল। তোকে বলেছি, জানতে পারলে আমাকে জিন্দা কবর দিয়ে দেবে। আচ্ছা, আস্তেই বলছি। বিস্ফোরণ কোথায় হবে কি জানো কিছু? শুনছি তো ইন্ডিয়া গেটকেই টার্গেট করবে এরা। একসাথে অনেক লোক সব সমাবেশ তো হয় ওখানে, আর যেহেতু রবিবার আছে, ভিড় তো ভালোই হবে। কিন্তু এটা তো অন্যায়, কেন নিরীহ লোকেদের উপর হামলা করা হবে? এটা আমারও মনে হয় জানিস, খালি খালি এতগুলো নিষ্পাপ লোকের মৃত্যু হবে। কিন্তু দেশ ভাগের সময় আমাদেরও তো নির্বিচারে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, মা বোনেদের ইজ্জত নেওয়া হয়েছিল নৃশংসভাবে। তার দায়টা কে নেবে? আমাদের দাবি মেনে নিলেই এগুলো বন্ধ হয়ে যাবে, নেই তো কবি নেই। আচ্ছা, আমাদের কি কাজ হবে? সেটা এখনো ঠিক হয়নি, সবে তো মাসটা শুরু হলো, তবে প্ল্যানিং সব কমপ্লিট। আচ্ছা সাইদুল ভাই, তোমার আগের মতো বাঁচতে ইচ্ছে করে না? সাধারণ মানুষ ওই সুখী জীবন কাটাতে, পরিবারের সঙ্গে আনন্দে থাকতে ইচ্ছে হয় না? ইচ্ছে হলে উপায় নেই রে। রিসেশনের সময় কাজ হারিয়ে পথে ঘুরছি, ইঞ্জিনিয়ার হয়েও ভিক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত। এখানে এসে অন্তত পরিবারকে সুরক্ষিত করতে পেরেছি, এই কথায়। আর এতদিন পর আর ফিরে যাওয়ার রাস্তা নেই। সবটাই বুঝলাম, এখন আমাকে কি করতে হবে বলো? একটু চোখখান খোলা রাখবি, আর সবার সাথে যেচে আলাপ করতে যাবি না, খবরদার। মসজিদে তোর নাকি অনেকের সাথে কথা হয়, সব কিন্তু প্রধানের কানে যায়। হ্যাঁ, একটু সতর্ক থাকবি। মসজিদে তো মাঝে মাঝে কথা হয় কিছু লোকের সঙ্গে, তাদের আমি চিনি না, এগিয়ে এসে কথা বলে তাই বলি। ঠিক আছে, নিজের থেকে কোনো কথা বলার দরকার নেই, নিজের কাজ করবি ঠিক মতো, ব্যাস, তাহলেই হবে। আচ্ছা সাইদুল ভাই,
তোমার কথা আমি মনে রাখবো। মসজিদে গিয়ে আর কারো সাথে কথা বলে না মোহিত। সন্দেহ হয়েছে নিশ্চয়ই ওদের, তাই রিস্ক নেয়নি ও। শুধু নামাজের সময় চিরকুট দেয় খানবাবুকে, তারিখ আর জায়গা লিখে দেয়, অবশ্যই কোর্টে। পুলিশও সেই মতো ব্যবস্থা নেয়। ইন্ডিয়া গেট লোহার গ্রিল দিয়ে ঘেরা হয় চারিদিকে। পুলিশি পাহারা মোতায়েন করা হয় 24 ঘন্টার জন্য। গেটের আশেপাশে অনেক লোকের জমায়েত নিষিদ্ধ হয়। 25 তারিখের আগে এই সব ব্যবস্থা দেখে শোরগোল পড়ে যায় মোহিতের ডেরায়। প্রধান রীতিমতো রেগে যায় আর ওদের আস্তানা বদলে ফেলে রাতারাতি। সমস্ত ইমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ওদের সাথে যোগাযোগ করার সব পথ বন্ধ। এদিকে মিস্টার দুবে আর মিস্টার খান খুবই চিন্তায় পড়ে যান। মোহিতদের জন্য ইন্ডিয়া গেটের আক্রমণ রোধ করা গেলেও ওদের পরবর্তী পদক্ষেপ জানা যায়নি। খোঁজ পাওয়া যায়নি মোহিতেরও। পুলিশি মহলে চাপানুতর চলতে থাকে। মোহিতকে পাঠানো আদেও ঠিক ডিসিশন ছিল কিনা এই নিয়ে সিবিআই আর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সকল পুলিশ খুঁজে বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। এপ্রিল মাস শেষ হতে থাকে, তবু মোহিতের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ ভাবে মোহিতকে হয়তো ওরা মেরে ফেলেছে বিশ্বাসঘাতকতার জন্য। অবশ্য সে সন্দেহ অমূলক নয় একেবারে। সুজয়ের বেশি কষ্ট হয়। সে ভাইয়ের মতোই মোহিতকে স্নেহ করত, কিন্তু ও এভাবে হেরে যাওয়ার পাত্র নয় জানতো সুজয়। তাই মনে আশা রেখেছিল মোহিত ফিরবেই। এরপর কেটে গেছে প্রায় 2 মাস। ইন্ডিয়া গেট হামলার পরিকল্পনাকারীরা ধরা পড়েনি তেমন, 2-4 জন চুনোপুটি ছাড়া। পুলিশ তন্ন তন্ন করে সারা শহর খুঁজে ফেললেও আসল দোষীরা এখনো অধরা। যারা ধরা পড়েছে তাদের মধ্যে 1 জন নিজেই নিজেকে গুলি করেছে, আর 3 জন হেফাজতে আছে। কিন্তু সকলেই জানিয়েছে ওদের প্রধানের নির্দেশ মতো ওরা কাজ করত, আর কিছুই জানে না। ওদের উপর 3rd ডিগ্রি প্রয়োগ করেও কোনো লাভ হয়নি। মেস বাড়িটি সিজ করে দিয়েছে দিল্লি পুলিশ, কিন্তু আশ্চর্যজনকভাবে মোহিতের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ এমনও বলছে মোহিত নাকি দুষ্কৃতী দলে যোগ দিয়েছে। মোহিতের ইমেল আইডি, পাসওয়ার্ড সব বন্ধ, কোনো যোগাযোগ করা যাচ্ছে না আপাতত। তবে প্রধান কে ও কোথায় তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে প্রধান তার দলবল নিয়ে পাড়ি দিয়েছে মুম্বাই। নতুন আস্তানা গেড়েছে সেখানে। এবার কড়াকড়ি আরও ভয়াবহ। সব জায়গায় সিসিটিভি লাগানো। সব দলের মেম্বারদের রোজ নামচা প্রধানের কুক্ষিগত। নতুন হিসেবে মোহিতের ওপর সন্দেহ বেশি বলাই বাহুল্য, তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওর বিরুদ্ধে। তাই এ যাত্রায় ও বেঁচে গেছে। পাকিস্তানের সুলেমানি তালিবান গোষ্ঠীর সাথে প্রত্যক্ষ যোগাযোগ প্রধানের। সেখান থেকেই খবর আদান প্রদান হয়। ওরাই বন্দুক, পিস্তল আরও নানা হাতিয়ার পাঠায় ভারতে। কাশ্মীর হয়ে সেসব এসে পৌঁছায় প্রধানের হাতে। শুধু প্রধান নয়, আরও কিছু জঙ্গি গোষ্ঠী আছে সারা ভারতে ছড়িয়ে, যাদের মূল লক্ষ্য হল ভারত অধিগ্রহণ করা। এসব মোহিত জানতে পারে আস্তে আস্তে। এআই এর সাহায্যে অটোমেটিক সিস্টেম জেনারেট করে মোহিত ওদের সমস্ত ইমেল হ্যাক করেছে। ফলে ওদের কথাবার্তা আর কিছু গোপন থাকে না মোহিতের কাছে। মোহিতের কাছে যে ল্যাপটপ আছে সেখানেও স্পেশাল অপারেটিং সিস্টেম ইনক্লুড করা, যাতে ও ল্যাপটপের গতিবিধির হদিশ পাওয়া যায়। তবে মোহিত নিজে এসব জানায় সেই সিস্টেম অকেজো করে দিয়েছে। মোহিতের অনলাইন ডেটা ওরা জানতে পারে, কিন্তু অফলাইনে থেকেও বিশেষ উপায় ও কাজ চালিয়ে যায়। আর কাজের পর সমস্ত ফাইল ডিলিট করে দেয়। কাজ করে মূলত রাতে, সবাই ঘুমানোর পর। ফলে ধরা পড়ার চান্স তেমন নেই। সাইদুল নিজে একজন আইটি ইঞ্জিনিয়ার হয়েও মোহিতের কারচুপি ধরতে পারে না, কিন্তু ইচ্ছে করেই
ও পুলিশকে কিছুই জানায়নি, কারণ ওরা নিশ্চয়ই ওর ইমেল হ্যাক করবে। একেবারে চুপচাপ থেকে নিজের কাজ করে যাচ্ছে। অর্থাৎ শুধু প্রধান নয়, আরও অনেকগুলো মাথা আছে এদের। সকলকে একসাথে না ধরলে কিছুই লাভ হবে না, কিন্তু ধরবে কিভাবে সেটাই বুঝে উঠতে পারছে না মোহিত। এই বিশাল কাজে পুলিশের হেল্প তো লাগবেই, তবে তার আগে দরকার প্রধানকে চিহ্নিত করা। কালো মাস্ক আর টুপি পরে অন্ধকারে গা ঢাকা দেওয়া লোকটা আসলে কে? সাইদুলও কিছু নির্দিষ্ট বলতে পারেনি, শুধু জানায় প্রধান কানপুর আইআইটির টপার ছিল এককালে। আরও একটা জিনিস খেয়াল করেছে মোহিত, এখানে বেশিরভাগ মুসলিম হলেও অন্য সম্প্রদায়ের লোকও আছে। তাদের অনেক অসন্তোষ সরকারকে ঘিরে, লাঞ্ছনা বঞ্চনার শিকার তারা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্রেন ওয়াশ করে এই দুষ্কৃতীদের দল। এদের একটা দল আছে যারা সোশ্যাল সাইটে উস্কানিমূলক মন্তব্য ছড়ায় এবং দেখে কারা সেগুলো লাইক করছে। তাদের সমস্ত ডেটা অ্যানালাইজ করে টার্গেট করে দুর্বল মনের মানুষদের, যাদের সহজেই বুলি করে নিজেদের স্বার্থে ব্যবহার করে। মোহিত নিজে সোশ্যাল সাইট ও কানপুরের আইআইটি এর আগে সব রেকর্ড খুঁজে দেখেছে, কিন্তু প্রধানকে পায়নি। আসলে ওর মুখ চেনা নেই, আসল নামটাও জানা নেই, তাই খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এরপর একদিন জঙ্গিদের ট্রেনিং সেন্টারে গিয়ে একটা কম্পিউটারে সুযোগ বুঝে বসে মোহিত। যদিও সেটার অ্যাক্সেস পাওয়ার কথাও ওর ছিল না, কোনো কারণে সেখানকার লোক সেদিন বাইরে ছিল। আর সুযোগ বুঝে মোহিত সেখানে এসে সমস্ত ডেটা চেক করতে থাকে। সমস্ত জঙ্গিদের বায়োডেটার ফাইল খুঁজে পায়। সেখান থেকেই পায় প্রধানের ছবি। নাম ধাম বিশেষ কিছু ছিল না তাতে, শুধু ছবি আর ইমেল অ্যাড্রেস, আর প্রতিটা জঙ্গির পার্সোনাল কোড। ব্যাস এইটুকু জেনেই কম্পিউটার ছেড়ে নিজের কাজে ফিরে আসে সে। রাতে ইমেল অ্যাড্রেস থেকে আরও কিছু তথ্য খুঁজে পায় প্রধানের ব্যাপারে। এরপর সেই ছবি থেকে এআই এর সহায়তায় 15-20 বছর আগেকার মুখের আদল বানায়। তারপরে কানপুরে সেই মুখের খোঁজ করতেই মিলে যায়, আর বেরিয়ে আসে সব তথ্য। ইউরেকা বলে চেঁচিয়ে উঠে আবার নিজেই স্বাভাবিক হয়। জানে এই সময় চেঁচালে সবাই উঠে পড়বে। প্রধানের খুঁটিনাটির খোঁজ পেয়ে মোহিত আরও সতর্ক হয়ে ওঠে। নিজের সমস্ত ডিভাইস লক করা, ডেটা প্রিজার্ভ করা, সবই সাবধানতা নিয়ে রাখে। এর মাঝে দিল্লির লালকেল্লা, মুম্বাইয়ের গ্র্যান্ড হোটেল আর কলকাতার ভিক্টোরিয়া, 3 জায়গায় একসাথে হামলার ছক কষে দুষ্কৃতীরা। ইমেল হ্যাক করে সেই খবর পায় মোহিত। আরও কিছু নতুন নামের সন্ধান পায়, যারা অন্য দলের মাথা, প্রধানের মতোই। আস্তে আস্তে তাদের সম্বন্ধে জানার চেষ্টা করে মোহিত। একদিন হঠাৎ প্রধান ডেকে পাঠায় মোহিতকে। কিরে, কাজকর্ম কেমন চলছে? এই চলছে স্যার, কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বলবো তো বটেই, সেই জন্যেই তো ডাকা। শুনলাম তুই নাকি সেন্টারে ঘুরঘুর করছিস ইদানিং খুব। কই না তো স্যার। আমার লোক কিন্তু চারদিকে ছড়ানো, জানিস নিশ্চয়ই। সব খবর আমার কানে আসে। বেশি রাতে ল্যাপটপ নিয়ে কি করিস তুই? আমার অতীতের কথা জানতে চাস? এত কৌতূহল কিসের তোর? না না স্যার, মানে সাইদুল, তোর কথা ওকে একটা সুযোগ দিয়েছিলাম আমি। দেখলি তো ও কি করলো? নেমো খারামি আমি একেবারে বরদাস্ত করি না। নিয়ে যাও কে, আর বন্ধ করে রাখ ওই কাল কুঠুরিতে। আর ওর মোবাইল, ল্যাপটপ আর বাকি সমস্ত জিনিস আমার কাছে এনে জমা রাখবি। স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমাকে এত বড় সাজা দেবেন না। বিশ্বাস? আবার তোকে? আগের বারই আমার সন্দেহ হয়েছিল, তাও তোকে সাইদুলের কথা একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আর নয়। থাক এবার অন্ধকারে, যত পারিস টিকটিকিগিরি ফলাস। সাইদুল,
ও যেন কোনো প্রকারে বেরোতে না পারে, খেয়াল রাখিস, নইলে তোর আঞ্জাম কিন্তু এটাই হবে। ঠিক 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 আছে প্রধান, তোমার কথায় কোনোদিন অন্যথা হয়েছে কি যে আজকে করব? নিশ্চিন্তে থাকো, যেমন বলছো তেমনই কাজ হবে। তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। যাই হোক, বিশাল দেখলে একেবারে খালাস করে দিবি। অনেক বড় কাজ আছে সামনে। মুম্বাইয়ের প্ল্যানটা আমাদের সাকসেসফুল করতেই হবে, তৈরি থাকিস। জি প্রধান, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সব জিনিস তৈরি আছে। আপনি নির্দেশ দিলেই একেবারে ঝাঁপিয়ে পড়ব। এই তো আমার শেষ। চলি আজ, পরে জানাচ্ছি সব তোদের। জি। কেন খামোখা বেইমানি করলি বলতো? নে এবার সাজা ভোগ কর। অন্ধকার খোপড়িতে জীবন যাবে তোর। কত ভালোবাসতাম তোকে, তার মান রাখলি না রে। আমি কিছু করিনি ভাইজান, বিশ্বাস করো। একদম চালাকি করবি না, একদম না। আমি সব জানি। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল তোর ওপরে। তারপরে গুলি থেকে বাঁচালি, তখন ভাবলাম হয়তো সচ্চা আদমি আছিস, কিন্তু সেই খোটা সিক্কা তুই। ছি, আল্লাহ ক্ষমা করবে না তোকে কোনোদিনও। বলেই মোহিতের মাথায় সজোরে আঘাত করে সাইদুল। মোহিত রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে একটা অন্ধকার খোপড়ির মধ্যে। জানালা নেই কোনো, শুধু লোহার ভারী দরজা, সেটাও বন্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। পরের দিন সাইদুল আবার আসে। অজ্ঞান মোহিতকে দেখে ভয় পেয়ে যায়। সত্যি মরে গেছে কিনা ভেবে চোখে মুখে জল ছেটাতে মোহিতের জ্ঞান ফেরে। সাইদুলের ক্রূর হাসি দেখে আর কিছু বলে না মোহিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরতে দেওয়া যাবে না তোকে। প্রধানের আদেশ আছে। যা যা জানতে পেরেছি শিগগিরই বল, না হলে জাম তো যাবেই, আরো কষ্ট পেতে হবে তার আগে। সব বল 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 বল, দিল ছেড়ে। সব বলে দিলে প্রধান ছেড়ে দেবে তোকে। বল। আমি কিচ্ছু জানি না। আবার সেই ঝুট। প্রচণ্ড মেরে ফেলে রেখে যায় মোহিতকে। কদিন আগে যে এত ভালো ব্যবহার করত, সেটা যেন বিশ্বাসই হয় না মোহিতের। অন্ধকার ঘরে সারাদিন খাবার জল ছাড়া থাকতে থাকতে কাহিল হয়ে পড়ে মোহিত। টানা 9 দিন এভাবে অত্যাচার চালায় ওরা। কখনো সাইদুল, কখনো ওদের দলের অন্য লোক ওর ওপর প্রতিনিয়ত অত্যাচার করত। তবু মনোবল হারায়নি মোহিত। একদিন ওরা এসে দেখে, আরে এই এই উঠে বস, উঠে বস। বলবি কিনা বল, বলবি কিনা বল, স্লাস তোকে মেরেই ফেলবো। আরে আরে এই এই সারা নেই কেন? এই এই বেঁচে আছে তো? হ্যাঁ এই এই আরে জল ছিটিয়েও কোনো লাভ হয় না। শ্বাস ক্ষীণ হয়ে এসেছে। তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আর সেই সময় মোক্ষম চাল চালে মোহিত। অসীম ক্ষিপ্ততায় 3 জনকে ধরাশায়ী করে পালায় কোনো মতে। সেই সময় ওখান দিয়ে মিলিটারি ভ্যান যাচ্ছিল, সেটাই উঠে পড়ে মোহিত। প্রধানের দলের লোক পুলিশ দেখে ঘাবড়ে যায় এবং পালায়। ভ্যানে এসে মোহিত আবার জ্ঞান হারায়। ওকে পুলিশেরা ডাক্তারের কাছে নিয়ে যায়। 2 দিন শুশ্রূষার পর জ্ঞান ফেরে মোহিতের। ডাক্তার ও মিলিটারি পুলিশের ইনচার্জ মোহিতের কাছ থেকে সব কথা শোনে। তারপর দিল্লিতে ওকে পাঠানোর ব্যবস্থা করা হয় স্পেশাল ফ্লাইটে, এবং পরিচয় গোপন রাখে যাতে প্রধানের দলের লোক ওর খোঁজ না পায়। তুই ফিরেছিস ভাই? কি অবস্থা হয়েছে তোর? সবাই কিন্তু আশা ছেড়ে দিয়েছিল, তবু আমি ঠিক জানতাম তুই আসবি। ফিরে তোকে আসতেই হবে। তোমার বিশ্বাস আর মায়ের প্রার্থনাতেই বেঁচেছিলাম দাদা। কোনো কথা নয় মোহিত, তুই বিশ্রাম নে এখন। ডাক্তার কাকাকে ডেকে পাঠিয়েছি, উনি এসে তোকে দেখবেন। তারপর যেমন বলবি তেমনই কিন্তু চলবি, কোনো অনিয়ম করবি না। সেসব হবে কোন। তুমি আগে ডেপুটি কমিশনারকে একবার আসতে বলবে প্লিজ, সঙ্গে দুবে স্যার আর খান স্যারকেও। তুমিও থাকবে সেখানে। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, বিষয়টা খুব ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি হয় অ্যারেঞ্জ করো, নাহলে খুব বিপদ হবে কিন্তু দেশের। আচ্ছা ভাই,
আমি চেষ্টা করব কালই যাতে সবাই আসেন। আমরা সকলেই খুব এক্সাইটেড তোর ফিরে আসার খবরে। রিকোয়েস্ট করলে নিশ্চয়ই ওনারা আসবেন। মিস্টার দুবে আর মিস্টার খান তো আসতেই চেয়েছিলেন। আমি বারণ করেছিলাম যে তোর এখন স্ট্রেস হবে বলে। যাই হোক, তুই যখন এত করে বলছিস তখন আমি সব ব্যবস্থা করে রাখবো। তুই এখন ঘুমা এখন। পরের দিন সকলের সামনে মোহিত পুরো ঘটনা বলে এবং কি কি প্রমাণ জোগাড় করেছে তাও বলে। সব শুনে মিস্টার দুবে বলেন, সবই তো বুঝলাম মোহিত, কিন্তু তোমার জোগাড় করা সব তথ্য তো ওদের জিম্মায়। সেগুলো ছাড়া আমরা মুভ অন করবো কিভাবে? কে বললো সব ওদের জিম্মায়? আমি পেন ড্রাইভে সব নিয়ে রেখেছি। আর পেন ড্রাইভ ছিল আমার প্যান্টের ভিতরে চোরা পকেটে। কেউ তার হদিশ পায়নি। ব্রেভো মোহিত, ব্রেভো! তুমি তো কামাল করে দিয়েছো। দাও তো সেটা, দেখি কি করা যায়। মোহিত তখন বের করে দেয় ছোট্ট পেন ড্রাইভটি, লাইটারের মতো দেখতে, খুবই শক্তিশালী পেন ড্রাইভ। তারপর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেই পেন ড্রাইভে থাকা তথ্যের সাহায্যে খুঁজে পায় প্রধানকে, যার আসল নাম বিনায়ক সিং। তার ইমেল আইডি থেকে তার সাথে পাকিস্তানের তালিবান গোষ্ঠীর যোগাযোগ পুলিশ খুঁজে বের করে। ওদের হামলার ছক ও ডেটও জানতে পারে পুলিশ। সঙ্গে সঙ্গে সব জায়গায় সতর্কতা জারি করা হয়। তবে বিশ্বাসী কিছু লোকেদের মধ্যেই এইসব কথাবার্তা সীমাবদ্ধ থাকে, কারণ ওদের সন্দেহ ছিল পুলিশের কিছু লোকও হয়তো জড়িত আছে, নইলে এত নির্দ্বিধায় ওরা কাজ করতে পারত না। যাই হোক, দিল্লি পুলিশ ও মুম্বাই পুলিশের সিবিআই টিম স্পেশাল টাস্ক ফোর্স মিলে প্রধানদের ট্র্যাক করা হয় এবং ওদের গ্রেপ্তার করা হয়। এছাড়া দিল্লি, মুম্বাই ও কলকাতায় ওদের একসাথে হামলার যে পরিকল্পনা ছিল সেটাও পুলিশ বানচাল করে। এই কদিনে মোহিত সুস্থ হয়ে ওঠে। মুম্বাই থেকে প্রধান ও তার টিমকে গ্রেপ্তার করে দিল্লি পাঠানো হয় প্লেনের মাধ্যমে। অবশ্যই স্পেশাল প্লেনের ব্যবস্থা ছিল ওদের জন্য। এয়ারপোর্টে মোহিতকে দেখে চমকে ওঠে প্রধান, কারণ ওকে ওর লোকেরা বলেছিল মোহিত মারের চোটে মারা গেছে। আসলে মোহিত পালিয়েছে জানলে প্রধান রেগে যাবে ভেবে ওরা আর কিছু জানায়নি। সাইদুল সেদিন ছিল না, ফলে সেও আসল সত্যিটা জানতো না। প্রধান, তো এবার কি করবে তুমি? জেলে বসে ছক করো হামলা করার? তোমার জন্য স্পেশাল ব্যবস্থা রাখবো। তুই পুলিশের লোক, এত বড় গদ্দারি করলি আমাদের নুন খেয়ে। খবরদার, গাদ্দারি আমি করিনি, করছো তোমরা। যে দেশের খাচ্ছ দাচ্ছ তারই ক্ষতি করছো, লজ্জা লাগে না? আর তোমাদের নুন আমি খাইনি, আমি নিজে রান্না করে খেতাম। আর খাবার জোগাতো আমার দেশের সবজিওয়ালা, রেশনওয়ালা। ওরা চিনতো আমায়। আমি দেশের নুন খেয়েছি, তাই দেশের হয়েই আজীবন লড়ে যাব, বুঝলে? দেখে নেবো তোকে। আচ্ছা যাও, যদি ছাড়া পাও তো দেখে নিও, আমিও অপেক্ষায় রইলাম। এরপর প্রধান ও তার দলবলকে ধরে কারাগারে নিয়ে যায় দিল্লি পুলিশ। আদালতে মামলা চলে। মোহিতের আনা তথ্য ও দিল্লির সিবিআই এর সক্রিয় চেষ্টায় দোষীদের অপরাধ প্রমাণিত হয়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় প্রধান ও ওর দলের 11 জন। এরপর মোহিতের সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয় ওকে সরকারের পক্ষ থেকে। র এজেন্ট হওয়ায় অফিসিয়াল এই অনুষ্ঠান লোকচক্ষুর আড়ালেই হয়। মিডিয়ার সামনে প্রশংসা পায় দিল্লি ও মুম্বাই পুলিশ কমিশনাররা। তবে তাতে বিন্দুমাত্র আফসোস নেই মোহিতের। দেশের জন্য কিছু করতে পেরেছে, এটাই ওর কাছে গর্বের। বন্দে মাতরম। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सुजलां सुफलां मलयज शीतलां शस्य